আসে, এই জিনিসটা আমাদের মুখস্থ না করলেও চলবে এবং এটা খুব একটা ইম্পর্টেন্টও না। দেখো, যদি মেডিকেলে আসো বা সারা জীবন ডাক্তার না হইলেও মাথা রাখবা, কোন রোগে যদি এরকম টার্সিয়ান দেখো লেখা, কোন জ্বরে যদি টার্সিয়ান লেখা থাকে, তোমরা জানো যে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। টার্সিয়ারি মানে হচ্ছে 3, প্রাইমারি মানে 1, সেকেন্ডারি মানে 2, কোয়ার্টার মানে 4। আমরা রেস্টুরেন্টে যে যখন গ্রিল খাই, কোয়ার্টার গ্রিল চাইলে তো তোমার আস্ত মুরগি এনে দেয় না, মুরগির 4/1 ভাগ, চিকেনের 4/1 ভাগ দেয়। 3 কোয়ার্টার পরে মানে কি ফুল প্যান্টের 4/3 ভাগ পরে, মানে নিচের ওইটুকু খালি থাকে। তো কোয়ার্টার মানে হচ্ছে 4। তাহলে দেখো, টার্সিয়ান মানে হচ্ছে যদি 3 হয়, তাহলে রোগীর জ্বর আসবে হচ্ছে থার্ড ডেতে, তৃতীয় দিনে। তাহলে রোগী ভালো থাকবে কয়দিন? 1 দিন আর 2 দিন, প্রথম 2 দিন। তাহলে 2 দিন কত ঘন্টা? দেখো 48 ঘন্টা। সকল টার্সিয়ান জ্বরে দেখো 48 ঘন্টা পর পর জ্বর আসতেছে। শুধু এই ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া, যেটা সবচেয়ে খারাপ, এটাতে 48 ঘন্টার আগেও জ্বর এসে পড়তে পারে। এই জন্য দেখো, এটা হচ্ছে 36 থেকে 48। তাহলে টার্সিয়ান দেখলেই ভর্তি পরীক্ষার হলে আমরা এটার অ্যান্সার দিব হচ্ছে 48 ঘন্টা পর পর জ্বর আসে। শুধু ম্যালিগন্যান্ট, যেটা সবচেয়ে ফালতু খারাপ, এটা 48 ঘন্টার একটু আগেই জ্বর এসে পড়তে পারে। সেটা কত? 36 থেকে 48। কোয়ার্টার, তোমরা হয়তো গেস করে ফেলছো, জ্বর আসবে ফোর্থ ডেতে, তার মানে রোগী মাঝখানে 3 দিন করে করে ভালো থাকবে, তাহলে 3 দিনে হয় 72 ঘন্টা, জ্বর আসবে হচ্ছে 72 ঘন্টা পর পর। তাহলে এটাও আমাদের মুখস্থ হয়ে গেল। নেক্সট টপিক, সুপ্ত অবস্থা। ম্যালেরিয়া পরজীবীটা আমাদের শরীরে প্রবেশের পর প্রথমবার জ্বর আসতে কতদিন লাগবে? প্রথমবার, এটা হচ্ছে সুপ্ত অবস্থা। আমরা চক্রটা পড়ার পরে আরেকটু ক্লিয়ার হবে। ফ্যালসিফেরামের সুপ্ত অবস্থা হচ্ছে দেখো 8 থেকে 15 দিন। ফ্যালসিফেরাম 15 প। আমাদের বাংলাদেশের কালচার অত্যন্ত সমৃদ্ধ, আমাদের ভাষা অত্যন্ত সমৃদ্ধ, ঠিক আছে? আমাদের বাঙালিদের অনেকেই আছো যারা বিশেষ কিছু এলাকার মানুষ পাগল রে ফাগল বলে, ওরে ফাগল, ফাগল বলে না, ফানি ফানি হানি। তো যাই হোক, এই পর ফ মিলায় মনে রেখো ফ্যালসিফেরাম 15, ফ্যালসিফেরাম 15। আচ্ছা, ম্যালেরি যেটা, এটা 72 ঘন্টা ছিল, তো এটা সুপ্ত অবস্থাও সবচেয়ে বেশি। দেখো 18 থেকে 40 দিন, এক চিল্লা দিয়ে ফেলছে ম্যালেরি, 18 থেকে 40 দিন। ভাইব্যাক্স, এটা বলছিলাম ব দিয়ে, বিনাইন, দেখো 12 থেকে 20 দিন। তাহলে ভাইব্যাক্স 12 থেকে 20, ব ব 12 থেকে 20। আর ওভালি 11 থেকে 16। আমি মাত্র বলছিলাম আমি সব শব্দগুলো একটু বুঝাবো। বিনাইন আর ম্যালিগন্যান্ট কি? ধরো কারো শরীরে অনিয়ন্ত্রিত মাইটোসিস হলো, কোথাও কোথাও অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে ওইটাকে আমরা বলি টিউমার। আর এই টিউমারটা যখন ওই জায়গা থেকে বডির আরো অনেক জায়গায় ছড়ায় যায়, তখন আমরা এটাকে বলি ক্যান্সার। এগুলা তোমরা খুব বুঝো, বলে যে ক্যান্সার ছড়ায় পড়ছে। তো এটা একটু মেডিকেল টার্ম গুলা শিখো, যে যদি বিনাইন হচ্ছে বডির যে কোনো একটা জায়গায় টিউমার হয়, বিনাইন যে কোনো এক জায়গায় থাকে। আর যদি বডির অনেক জায়গায় ছড়ায় যায়, তখন এটাকে বলে ম্যালিগন্যান্ট। তাহলে তোমরা বুঝতেছো আমি কেন ক্লাসের শুরুতেই বলে ফেলছিলাম যে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম সবচেয়ে ফালতু। কারণ ও বিনাইন না, ও ম্যালিগন্যান্ট। নর্মালি প্লাজমোডিয়াম যকৃতে যেই থাকে মোস্ট অফ দ্য টাইম, কিন্তু ও যকৃত না। বডির এমন কোনো জায়গা নাই যে যায় না, সব জায়গায় যায়। ইভেন সেরেব্রাম আছে, ব্রেমেনের একটা অংশের নাম সেরেব্রাম, ওখানেও চলে যায়। তাইলে এই প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম যেটা, এটা কিন্তু সবচেয়ে খারাপ, ভয়ঙ্কর পরজীবী, এটা ডেডলি সবচেয়ে। এটাতেই সবচেয়ে বেশি লোক মারা যায় প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম দিয়ে, কারণ এটাতে ওই সেরেব্রামে চলে যাওয়ার কারণে সেরেব্রাল ম্যালেরিয়া হয়, ঠিক আছে? আর বাংলাদেশে সবচেয়ে কমন বিডিতে প্লাজমোডিয়াম ভাইব্যাক্স। ওই যে ভাইব্যাক্স ব দিয়ে পড়বা, দেখবা জীবন সহজ হয়ে গেছে। ভাইব্যাক্স বাংলাদেশে কমন 12 থেকে 20, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। টার্সিয়ান 48 ঘন্টা পর পর জ্বর আসে। আই গেস তোমাদের বিনাইন এবং ম্যালিগন্যান্ট দুইটা কথা ক্লিয়ার হয়েছে। টার্সিয়ান কোয়ার্টার কারণে আমরা কত ঘন্টা পর পর জ্বর আসে এটাও পড়ে ফেলেছি। আর সুপ্তাবস্থা বলছি ফ্যালসিফেরাম 15, ঠিক আছে, 8 থেকে 15। চিল্লা দিছে ম্যালেরি হচ্ছে 18 থেকে 40 দিন, ভাইভ্যাক্স 12 থেকে 20, বাকি থাকলো ওভালি, এটা হচ্ছে 11 থেকে 16। এই চার্টটা আমাদের এইচএসসি তেও আসবে, এসএসসি তেও আসবে, আর ভর্তি পরীক্ষা তো আসবে। আমি 100% লিখে দিলাম, কোথাও না পাইলে আমারে ধৈর্য যে ভাই আপনি কইছিলেন এটা আইবো, আসা নাই, আপনি কই, আপনারে পাঙ্গামো আসান। এরপরে আসো ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্র। এটা আমরা এখন একটু ছবি দেখে দেখে পড়ে ফেলবো, এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা ওই ছবি দেখেই পড়বা। তাহলে দেখবা যত বেশি ছবি দেখবা তত সাবকনশিয়াস মেমোরি ক্রিয়েট হবে, পরীক্ষায় মনে পড়বে পরীক্ষার হলে। দেখো, একটা মশকি যখন তোমাকে ভালোবেসে দংশন করবে, ভালোবেসে একটা চুমা দিল, ও কি করবে? মশকির লালা রস, যেটাকে তোমরা স্যাপ বলো, স্যাপ, স্যাপ কিন্তু ইংরেজি শব্দ, স্যাপ, স্যালাইভা। মশকি স্যাপ স্যালাইভাতে একটা দশা থাকে যেটার নাম হচ্ছে স্প্রোজয়েড, স্প্রোজয়েড। ভাই পড়াইতেছিলেন ম্যালেরিয়া, কথা নেই বাচ্চা নেই, আপনি স্প্রোজয়েটে কেন চলে গেলেন?
দেখো আমাদের জীবনের বিভিন্ন দশা থাকে, ফেজ থাকে। একটা সময় শৈশব ছিল, সুন্দর সময় সবচেয়ে মানুষের। তারপর একটা সময় কৈশোর ছিল, এটাও খুব সুন্দর সময়, তোমরা বুঝতেছো না, তোমরা সবাই কিশোরী এখন, 13 থেকে 19। তারপর একটা সময় যৌবন আসবে, যতই মনে হোক যৌবনই বোধহয় সবচেয়ে ভালো, পরে মনে হবে দেখবা না কিশোরী ভালো ছিল। একটা সময় বার্ধক্য আসবে। ঠিক এরকমই প্লাজমোডিয়ামের জীবনে বিভিন্ন দশা থাকে। এরকম একটা দশার নাম হচ্ছে স্প্রোজয়েড। তাইলে মশকির দেহে থেকে প্লাজমোডিয়ামের একটা দশা স্প্রোজয়েড, ও তোমার রক্ত যখন পান করতে গেল, ভালোবাসার টোকেন হিসেবে তোমার শরীরে কিছু স্প্রোজয়েড দিয়ে দিল। প্রবলেমটা হলো স্প্রোজয়েড তো একটা বহিরাগত বস্তু, তাইলে আমাদের শ্বেত রক্তকণিকাকে ওকে খুঁজতে থাকবে হারিকেন জ্বালায়, এই তুই কেন আসছিস আমার এখানে। কিন্তু ওকে ওকে তো বাঁচতে হবে। তাইলে ধরো তোমার হাতে বা পায়ে একটা কামড় দিল, পায়েই কামড়ায় বেশিরভাগ ক্ষেত্রেই, চেয়ার টেবিলে বসে আসছো সবাই একটু হাত পা নাড়ানাড়ি করে একটু পর পর। তাইলে এই স্প্রোজয়েডটা ধরো তোমার পায়ে প্রবেশ করলো কামড়ের ফলে, কিন্তু এখানে থাকলে ও লুকাইতে পারবে না, কারণ রক্তের শ্বেত রক্তকণিকা ওকে খুঁজে পাবে। তাইলে বডির এমন একটা জায়গায় ওকে যেতে হবে যেখানে গেলে ওকে কেউ খুঁজে পাবে না শ্বেত রক্তকণিকা, এবং ও প্রচুর খাবার দাবার পাবে। তাইলে বডির সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ, লিভার, কলিজা, খাই না আমরা সবাই। এটা আবার বিভ্রাট হয়, দেখা যায় আমরা প্রায়ই বলি না জান আমার, বলতেছে জান আমার হাত দিতেছে কলিজার উপর, আবার বলতেছে কলিজার টুকরা আমার হাত দিতেছে জানের উপর, মানে জানে না জান কই থাকে, লিভার কই থাকে, হার্ট থাকে বক্ষে, আর তোমার কলিজা লিভার থাকে বক্ষ আর উদরের মাঝামাঝি। ঠিক আছে? তো একটু বিভ্রাট ঘটে মেডিকেল কারোর কাছে প্রপোজ করতে, যে এরকম জান আমার বলে কলিজায় হাত দিলে তো আসলে রিজেক্ট হওয়ার চান্সই বেশি আর কি। দেখি আমরা লিভার স্প্রিন এগুলা পাল্লা দেখা দিব আজকে যদি সময় থাকে আমাদের হাতে। তো এই স্প্রোজয়েড গুলো দংশন স্থল থেকে লিভারে যে আশ্রয় নিবে, ঠিক আছে, লিভারে যাবে। যেতে সময়টা যে লাগে সেটা হচ্ছে 30 থেকে 45 মিনিট। এবং এই যে প্রক্রিয়া যাবে ওরা, এটার নাম হচ্ছে কেমোট্যাক্সিস। তোমরা ওই প্রাণীর আচরণ চ্যাপ্টারে এটা হয়তো একটু একটু শুনছো কেউ, ট্যাক্সিস মানে চলন, কেমো কথাটা আসছে কেমিক্যাল থেকে, বিভিন্ন রাসায়নিক উদ্দীপকের উপর সাড়া দিয়ে স্প্রোজয়েডটা খুঁজে বের করবে যকৃৎটাকে, এবং ওটাতেও টাইম লাগবে 30 থেকে 45 মিনিট। আমি একটু বলে নেই, একে তো তোমরা আসলে সবাই ইঞ্জিনিয়ারিং কোচিং, মেডিকেলে হয়তো সবারই ইচ্ছা আছে যে হইলে ভালো, না হইলেও সমস্যা নেই। তো এরকম অনেক সংখ্যা আসবে আজকের ক্লাসে, অনেক নাম্বারস। তো সংখ্যা আসলে খুব একটা থাকে না ভর্তি পরীক্ষায়, মানে খুব লিমিটেড নাম্বার অফ কোশ্চেন্স থাকে যেখানে এরকম সংখ্যা লাগে। তো যাদের একটু সংখ্যা নিয়ে প্রবলেম হয়, অনেকেই আছে বলে যে ভাইয়া আমার এই সংখ্যা টংখ্যা এত বেশি দেখলে নিজেকে ওই যে তারে জামিন পারের অটিস্টিক বাচ্চাটার মতো লাগে, মনে হয় সব এক হয়ে যেতেছে। তো তারা এত সংখ্যা টংখ্যা না পড়লেও চলবে। ডেইলি এক্সাম হয়তো একটু খারাপ হবে, কারণ ডেইলি এক্সামে একটা চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন করতে যেয়ে অনেক সংখ্যা, অনেক লেস ইম্পর্টেন্ট কোশ্চেন দিতে হয়। কিন্তু আশা করা যায় যে ভর্তি পরীক্ষা যেটা ফাইনাল, ওখানে খুব বেশি প্রবলেম হবে না। কিন্তু কিছু সংখ্যা পড়তে হবে। একটু আগে যে সুপ্ত অবস্থা পড়ছি, কয় ঘন্টা পর পর জ্বর আসে, এটা কিন্তু পড়তে হবে। তাহলে কামড় দিল মশকি, লালারস বা স্যালাইভা দিয়ে বডিতে প্রবেশ করলো স্প্রোজয়েড, ও চলে গেল যকৃতে। যকৃতে যে কি করলো, খাবার দাবার খেয়ে একদম গোল হয়ে গেছে, গোলটু হয়ে গেছে। এই গোল দশাটার নাম হচ্ছে ক্রিপ্টোজয়েড। আমরা কি হইতেছে, এই যে করোনার টাইমে খায় দেয়া খালি বাসা বসে বসে গোল হয়ে যেতেছে দিন দিন, এটা হচ্ছে ক্রিপ্টোজয়েড। এই ক্রিপ্টোজয়েডটা মাইটোসিস প্রক্রিয়ায় ওটা নিউক্লিয়াসটা 1200 বারের মতো বিভাজিত হয়ে তৈরি করবে সাইজন। এই চ্যাপ্টারে যতবার মাইটোসিস প্রক্রিয়া নিউক্লিয়াস বহুবিভাজিত হবে, মোটামুটি সার্টেইন থাকবা দশাটার নাম হচ্ছে সাইজন। এরপর চলে আসো সাইজন্টের পরে, প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং কোষঝিল্লি আবির্ভূত হয়ে এটা পরিণত হবে ক্রিপ্টোমেরোজয়েড। দেখো আগে ক্রিপ্টোজয়েড হয়েছিল, এটার পরের ভার্সন, তাই পরে মেরোজয়েড অ্যাড হয়েছে, ক্রিপ্টোমেরোজয়েড। এত বেশি ক্রিপ্টোমেরোজয়েড তৈরি হবে একটা যকৃৎ কোষে যে ওই যকৃৎ কোষটাকে একদম ভেঙে চুরে, মেসি আর রোনালদোর মতো একদম ডিফেন্স ভেঙে চুরে গোল দিয়ে দিবে। গোল দিয়েছিল মানে কি, কোষটাকে চিরে বের হয়ে চলে আসবে ক্রিপ্টোমেরোজয়েড গুলো। কথা হলো বের হয়ে ভাই আসবেটা কোথায়? যকৃতে দুইটা কোষের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাকে বলে সাইনুসয়েড। ঠিক আছে, সাইনুসয়েডে আশ্রয় নিবে, অথবা এরা যকৃৎ থেকে বের হয়ে রক্তে চলে আসবে। এখন এরা তো পরজীবী, কোনো কোষ ছাড়া এরা বাঁচতে পারবে না, তাইলে এরা এখন রক্তে এসে ঢুকতে হবে। রক্তের কণিকা আছে 3 ধরনের, লোহিত রক্ত কণিকা আরবিসি, শ্বেত রক্ত কণিকা ডাব্লিউবিসি, আর একটা হচ্ছে অনুচক্রিকা প্লেটলেট। কথা হলো ভাইয়া কোথায় ঢুকবে এরা, কোথায় ঢুকবে? দেখো শ্বেত রক্ত কণিকার এখানে ঢুকলেই তো ধরে পিটাবে, এই তুই কই ছিলি, তোকেই তো খুঁজতেছি এতক্ষণ ধরে আমি। এরপরে আয় হচ্ছে প্লেটলেট। প্লেটলেট হলো অনুচক্রিকা, হলো সবচেয়ে ছোট, এটার মধ্যে যে ও ঢুকতেই পারবে না, ওর বংশ বিস্তার তো দূরে থাক।
বাকি থাকলো আরবিসি। হ্যাঁ, এই যে আরবিসির মধ্যে নিউক্লিয়াস তো নাই, মাইটোকন্ড্রিয়া নাই, গোলগি বডি নাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, কিচ্ছু নাই, পুরা ফ্ল্যাট খালি, মালিক থাকে বিদেশ। ঠিক আছে, খালি আছে হিমোগ্লোবিন। তাইলে এই ক্রিপ্টোমেরোজয়েড গুলো এখন যে প্রবেশ করবে হচ্ছে আরবিসি তে। তাহলে আরবিসি তে যে প্রবেশ করলে তখন তো আর হেপাটিক সাইজোগনি হবে না, তখন হবে হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে এতক্ষণ ধরে আমরা যেটা পড়লাম এটা কিন্তু এরিথ্রোসাইটিক সাইজোগনির আগের অংশ। তাহলে এটাকে আমরা বলতে পারি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি তার মানে আমাদের কলেজের পরীক্ষায় টেস্টের আগে প্রি টেস্ট হতো, তো এখানে এরিথ্রোসাইটিক সাইজোগনির আগে হলো, এই জন্য এটাকে আমরা বললাম প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে এখন ভাই আমরা পড়লাম, তো কোশ্চেন কিভাবে হবে এটা বুঝান। কোশ্চেন হবে এভাবে যে হেপাটিক সাইজোগনি শুরু হয় কি দিয়ে? স্প্রোজয়েড। মশকির লালারসে কোন দশাটি সঞ্চিত থাকে? স্প্রোজয়েড। প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপ কোনটি বা ধাপ 9 কোনটি? প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির 4টা ধাপ দেখো, স্প্রোজয়েড, ক্রিপ্টোজয়েড, সাইজন, ক্রিপ্টোমেরোজয়েড। প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি হয়ে গেল। এরা যদি এই ক্রিপ্টোমেরোজয়েড যদি নতুন করে আবার কোনো যকৃৎ কোষকে আক্রমণ করে, তাইলে ওইটাও তো এরিথ্রোসাইটিক হবে না, ওইটাও হবে হেপাটিক সাইজোগনি, হেপাটিক। কিন্তু এটাকে আমরা কি প্রি আর বলতে পারবো না, এটাকে আমরা এক্সো বলবো, কারণ একবার কোষ থেকে বের হয়ে ওরা কিছু রক্ত চলে গেছে, তার মানে এখন আর এটাকে আমাদের প্রি বলার কোনো সুযোগ নাই। এই জন্য এই যে অংশটুকু এটাকে আমরা বলবো এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনির শুরুটা কি দিয়ে হলো? ক্রিপ্টোমেরোজয়েড আবার প্রবেশ করলো, দেখো আবার সাইজন্ট হলো, তারপরে আবার ক্রিপ্টোমেরোজয়েড হবে, কিন্তু যেহেতু আগে একবার ক্রিপ্টোমেরোজয়েড হয়েছে, ডিফারেন্স করার জন্য এটা নামের শুরুতে একটা মেটা লাগা দিলাম। তাহলে এটা হলো মেটা ক্রিপ্টোমেরোজয়েড। মেটা ক্রিপ্টোমেরোজয়েড আবার যেটা আকারে ছোট হবে এটা হচ্ছে মাইক্রো, মাইক্রো ছোট, মাইক্রোবাস, বাসের ছোট ভাই, মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েড। আর একটা হচ্ছে ম্যাক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েড। এটা যে পড়ালেন ভাইয়া সাইজোগনি, এটা হচ্ছে প্লাজমোডিয়াম যে পরজীবীটা আছে এইটার মানুষের দেহে জীবনচক্র। মানুষের দেহে ওদের অযৌন জনন হয়, আর মশকির দেহে ওদের যৌন জনন হয়। কোশ্চেন আসতে পারে কেন মানুষের দেহে ওদের যৌন জনন হয় না? যৌন জনন হতে গেলে উপযুক্ত পরিবেশ লাগে, ঠিক আছে, ভালো সারাউন্ডিংস না পেলে যৌন জনন সম্ভব না। মানুষ হচ্ছে অনেক উন্নত পর্বের প্রাণী, করডাটা পর্বের প্রাণী, আর মশকি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক উন্নত, একটা প্লাজমোডিয়ামকে আমাদের শরীরে ঢুকতে গেলে অনেক কষ্ট করতে হবে, কিন্তু মশকের দেহে ঢুকতে গেলে কম্পারিটিভলি অনেক কম কষ্টেও প্লাজমোডিয়ামটা ঢুকতে পারবে। তাই মানুষের দেহে যেহেতু কষ্ট করে ঢুকবে, বিপদে পড়ে ঢুকবে, বিপদে পড়লে মনে রাখবা বিপদে পড়লেই অযৌন জনন হয়। তাই মানুষের দেহে ওদের শুধুমাত্র অযৌন জনন হয়, যেটাকে বলে সাইজোগনি। এতক্ষণ ধরে আমরা যকৃতের মধ্যে ছিলাম, যেটাকে আমরা বললাম হেপাটিক সাইজোগনি। কোশ্চেন হলো হেপাটিক সাইজোগনি হতে এই যে পুরাটা যেটা পড়ালাম আমি, এটা হতে টাইম লাগে 7 থেকে 10 দিন। 7 থেকে 10 দিন মোটামুটি। আই হোপ যে তোমরা হেপাটিক সাইজোগনি বুঝে ফেলছো। হেপাটিক সাইজোগনির দুইটা পার্ট, প্রি এরিথ্রোসাইটিক, এক্সো এরিথ্রোসাইটিক। আর ওভারঅল হেপাটিক সাইজোগনি শুরু হয় স্প্রোজয়েড দিয়ে, আর শেষ হয় কি দিয়ে যদি কোশ্চেন আসে? এখানে আছে ক্রিপ্টোমেরোজয়েড, এখানে আছে মেটাক্রিপ্টোমেরোজয়েড, কোনটা দিব? এই দুইটার কোনোটাই অপশনে থাকবে না, অপশনে থাকবে মেরোজয়েড। তাহলে আবার একটু খেয়াল করো, হেপাটিক সাইজোগনি শুরু হলো স্প্রোজয়েড দিয়ে, শেষ হলো কিন্তু মেরোজয়েড দিয়ে। কি মেরোজয়েড এটা আলাদা করার দরকার নেই, ওভারঅল মেরোজয়েড। চলে আসো এরিথ্রোসাইটিক সাইজোগনি। দেখো এই মেরোজয়েড গুলো এখন একটা লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করলো, করে দেখো খাবার দাবার খেয়ে আবার গোলটু হয়ে গেছে। আগে গোল হয়ে গেলে বলছিলাম ক্রিপ্টোজয়েড, এখন কিন্তু হলো ট্রোফোজয়েড। ধাপগুলার নাম একটু মনে রাখতে হবে কষ্ট হলেও। একটা ট্রোফোজয়েটের মধ্যে দেখো একটা কোষ গহ্বর আস্তে আস্তে বড় হতে থাকবে, আর নিউক্লিয়াসটাকে একপাশে ছেড়ে দেওয়ার কারণে ওইটা দেখতে ওই যে আগের কালে রাজা বাদশারা পড়তেন সুলেমানি পাথর বসানো আংটির মতো লাগবে দেখতে। এটাকে বলা হয় সিগনেট রিং। রিং মানে তো আংটি, তোমরা তো জানো। এরপরে এই সিগনেট রিংটা পরিণত হবে অ্যামিবার মতো ঘনপথ তৈরি করবে। তাহলে অ্যামিবার মতো তৈরি করছে, ট্রোফোজয়েড থেকে আসছে, তাই এটাকে বলা হয় অ্যামিবয়েড ট্রোফোজয়েড। এই অ্যামিবয়েড ট্রোফোজয়েডের মধ্যে কিছু দানাদার পদার্থ থাকে, যেটাকে বলে সাফনার্স দানা। এটা ডেইলি এক্সামে পাবাই 100%, লিখে দিলাম। আমি কোশ্চেন দেখি নাই, কিন্তু তারপরেও বলে দিলাম যেগুলো আসবে পরীক্ষায়। অ্যামিবয়েড ট্রোফোজয়েড যেটাতে সাফনার্স দানা থাকে। ভাইয়া কেন এত কনফিডেন্টলি আপনি বললেন যেটা আসবে? কারণ আমরা মানুষের রক্তে প্লাজমোডিয়ামের অস্তিত্ব যখন শনাক্ত করতে চাই, তখন এই অ্যামিবয়েড ট্রোফোজয়েডের সাফনার্স দানা দেখেই শনাক্ত করি।
তাহলে কিন্তু আরেকটা কোশ্চেন পেয়ে গেলা তোমরা যে প্লাজমোডিয়ামের কোন দশা দেখে মানুষের রক্তে শনাক্ত করা হয়? অ্যান্সার হচ্ছে অ্যামিবয়েড ট্রোফোজয়েড। বা কি দেখে শনাক্ত করা হয়? অ্যান্সার বললে সাফনাস দানা। এরপরে আবার দেখো মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াস অনেকগুলা হলো, তার মানে সাইজন দশাটার নাম। এখানে একটা বর্জ্য পদার্থ ওয়েস্ট প্রোডাক্ট থাকে যেটার নাম হিমোজয়েন। হিমোজয়েন, এই যে দেখো জয়েন্ট জয়েন্ট মনে থাকে জানি, জয়েন্ট কোশ্চেন আসবে এইভাবে যে হিমোজয়েন দেখতে পাওয়া যায় কোথায়? অ্যান্সার হবে সাইজন। এই দুইটাই বেশি আসে পরীক্ষায়। এরপর সাইজনটার পর দেখো এরা এই যে গোলাপ, রোজের গোলাপের পাপড়ির মতো করে থাকে কোষগুলো, এটাকে বলে রোজেট। রোজেট থেকে তৈরি হয় হচ্ছে গ্যামিটোসাইট। তাহলে দেখো আমরা এরিথ্রোসাইটিক সাইজোগনিও পড়ে ফেললাম। সবার আগে শুরু হলো মেরোজয়েড প্রবেশ করে ট্রোফোজয়েড হলো, তারপর সিগনেট রিং হলো, তারপর অ্যামিবয়েড ট্রোফোজয়েড হলো, তারপরে সাইজন্ট হলো, তারপরে রোজেট হলো, তারপর গ্যামিটোসাইট হলো। তাহলে হেপাটিক সাইজোগনি যেমন শুরু হয়েছিল স্প্রোজয়েড দিয়ে আর শেষ হয়েছিল মেরোজয়েড দিয়ে, এরিথ্রোসাইটিক সাইজোগনি শুরু হলো মেরোজয়েড দিয়ে, শেষ হবে হচ্ছে গ্যামিটোসাইট দিয়ে। যেটা আকারে ছোট এটা হবে মাইক্রোগ্যামিটোসাইট, পুং, ওটা থেকে শুক্রাণু তৈরি হবে। আর যেটা আকারে বড় এটা হচ্ছে ম্যাক্রোগ্যামিটোসাইট, যেটা থেকে পরবর্তীতে ডিম্বাণু তৈরি হবে। তাহলে আমরা মানব দেহে জীবন চক্র কিন্তু পড়ে ফেললাম। দেখো হেপাটিক সাইজোগনি হতে সময় লাগছিল 7 থেকে 10 দিন, আর এটার সময় সম্পন্ন হতে সময় লাগে 2 থেকে 3 দিন মাত্র। এখন আমরা একটু কনসেপশন ক্লিয়ার করব তোমাদের। তোমরা পড়ছো, সবাই ম্যালেরিয়া পারো মোটামুটি, কিন্তু কেন এরকম 48 ঘন্টা পর পর জ্বর আসে, 72 ঘন্টা পর পর জ্বর আসে, এটা অনেকে বুঝো না। আবার কেন এরকম প্রথম প্রবেশ করার 7 দিন বা 10 দিন লাগলো জ্বর আসতে, এটা বুঝো না। আমি এটা একটু বুঝাই দিই। হেপাটিক সাইজোগনি শেষ করে যখন মেরোজয়েড গুলা এরিথ্রোসাইটিক সাইজোগনিতে প্রবেশ করবে, এই যে আসবে, এই সময়টাতেই জ্বর আসবে। দ্যাট মিনস লিভারে যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু জ্বর আসে নাই, এরিথ্রোসাইটিক সাইজোগনি শুরু করার সময়ই জ্বরটা আসতেছে। মানে ওই যে লোহিত রক্ত কণিকাকে যখন আক্রমণ করতেছে। তাহলে এটা কিন্তু একটা কোশ্চেন হতে পারে তোমাদের, যে জ্বর আসে ম্যালেরিয়া পরজীবীর কোন চক্রের কারণে? হেপাটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি, না প্রি এরিথ্রোসাইটিক, না এক্সো এরিথ্রোসাইটিক? অ্যান্সার কিন্তু বুঝতেছো তোমরা যে এখানে এসে লোহিত রক্ত কণিকাকে আক্রমণ করা শুরু করলে তখন জ্বরটা আসে। ভাইয়া 48 ঘন্টা পর পরই কেন জ্বর আসে? এই মেরোজয়েড গুলা যখন যকৃৎ থেকে বের হয় তখন ওরা একটা দুইটা করে বের হয় না, এক এক ঝাঁক ধরে বের হয়, এবং ওরা এরকম একটা নির্দিষ্ট সময় পর পর বের হয়। চালান হয় না, চালান পাঠায় একটা একটা চালান, ওরকম 48 ঘন্টা 72 ঘন্টা পর পর আসে। এই জন্যই জ্বরটা এরকম 48 বা 72 ঘন্টা পর পর আসে। ওকে ভাই, আমরা বুঝে ফেলেছি কেন এরকম 72 ঘন্টা পর পর জ্বর আসে। তাহলে ভাইয়া প্রবেশ করার সাথে সাথে কেন জ্বর আসলো না, 10 দিন পরে কেন জ্বর আসলো? আমি কিন্তু বলেছি হেপাটিক সাইজোগনি সম্পন্ন হতে টাইম লাগে 7 থেকে 10 দিন। তার মানে এই টাইমে জ্বর আসবে না। এই হেপাটিক সাইজোগনি শেষ হবে পুরোপুরি, তারপরে রক্তে আসে এরিথ্রোসাইটিক সাইজোগনি শুরু হবে, ওই টাইমটাতে জ্বর আসবে। তাহলে বুঝছো কেন সুপ্ত অবস্থায় ওরকম এক এক পরজীবীর এরকম কারো 7 থেকে 10, কারো ছিল যে 11 থেকে 16, কারো 18 থেকে 40। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। এরপর চলে আসো এই যে গ্যামিটোসাইট গুলো। আচ্ছা, তাহলে মানুষের দেহে জীবন চক্র শুরু হলো স্প্রোজয়েড দিয়ে, শেষ হলো কিন্তু দেখো আলটিমেটলি এই যে গ্যামিটোসাইট দিয়ে। তাহলে মানব দেহে জীবন চক্রটা শুরু হয় স্প্রোজয়েড দিয়ে, শেষ হলো এই লাস্টে গ্যামিটোসাইট দিয়ে। আর মশকিরটা ঠিক উল্টা। দেখো এই গ্যামিটোসাইট গুলা লোহিত রক্তকণিকার প্রাচীর ভেদ করে যখন রক্তে ভাসতে থাকবে, মশকি যদি ওই আক্রান্ত ব্যক্তির রক্ত পান করে তাইলে ওই গ্যামিটোসাইট গুলা খেয়ে ফেলবে। তুমি আমি যে খাবার খেয়ে ক্লাস করতে বসছি আজকে, হোপ যে সবাই দুপুরে খেয়ে আসছো, এই এই খাবার সব জমা হয়ে আছে পাকস্থলীতে। আত্মপোটা পর্বের প্রাণীর সব খাবার জমা হয়ে থাকে ক্রপে। এটা একটা ক্রপের ছবি, ক্রপ। এই ক্রপের মধ্যেও দেখো গ্যামিটোসাইট খেয়ে ফেলছে। মাইক্রোগ্যামিটোসাইট, এটা থেকে তৈরি হয়েছে শুক্রাণু। ম্যাক্রোগ্যামিটোসাইট, এটা থেকে তৈরি হয়েছে ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণু তো একজন একজনের চোখের দিকে তাকায় থাকবে না। এখন আমাদের শামীম ওসমানের ভাষায় খেলা হবে, তৈরি হবে হচ্ছে জাইগোট। শুক্রাণু ডিম্বাণু মিলে গেল, হয়ে গেল জাইগোট। জাইগোট কি হবে বলে, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? অবশ্যই তোমরা পারো এটা অ্যান্সার, অবশ্যই ডিপ্লয়েড, দুইজন মিলে গেছে। জাইগোট হওয়ার কিছুক্ষণ পরেই এটা পরিণত হবে হচ্ছে উকিনেট। উকিনেট আমরা ফিজিক্সে পড়ছি ই কে, গতিশক্তি, কাইনেটিক এনার্জি। তার মানে উকিনেট নাম থেকে বুঝতেছো যে এটার একটা গতিশক্তিও থাকবে। এই উকিনেটটা কিছুক্ষণ পরে, যেহেতু গতি আছে, ও ক্রপের ভেতর থাকতে চাবে না। ও বলবে থাকবো না কো ক্রপের ভেতর, দেখবো এবার কি হইতেছে আশেপাশে। ও বাইরে বের হয়ে আসবে, বাইরে এসে বুঝবে যে হায় চিপায় পড়ছি, ভালোই তো ছিলাম। দেখো ক্রপের ভেতরে অনেক খাবার দাবার আছে, বাইরে কিন্তু খাবার দাবার নাই।
আর ছোটবেলা থেকেই তোমরা শিখে আসছো যে প্রতিকূল পরিবেশে পড়লে কোনো প্রাণী যে আবরণ তৈরি করে তাকে সিস্ট আবরণ বলে। তাহলে উকিনেট যখন বাইরে এসে একটু চিপা খাবে, বিপদে পড়বে, তখন আবরণী তৈরি করলো সিস্ট, ওটার নাম হয়ে গেল উসিস্ট। উসিস্টটা বড় হলো, তারপর উসিস্টে আবার মায়োসিস হয়ে আবার তৈরি হলো স্পোরজয়েড। তাহলে দেখো মশকির দেহে জীবন চক্রটা শুরু হলো কিন্তু গ্যামিটোসাইট দিয়ে, শেষ হলো স্পোরজয়েড দিয়ে। ঠিক মানুষের উল্টা, মানুষের শুরু হয়েছিল স্পোরজয়েড দিয়ে, শেষ হয়েছিল গ্যামিটোসাইট দিয়ে। মানে তোমার যেখানে শুরু আমার সেখানে শেষ। অনেকে এই লেখাটা দেখে ভাবতেছো ভাইয়া এটা কেন বললেন না আপনি। এক্স ফ্লাজেলেশন, ফ্লাজেলার নাম শুনেছো তোমরা, এটা চলাচল করতে হেল্প করে, চলনে হেল্প করে। তো আমরা তো সবাই জানি মোটামুটি কে সচল, শুক্রাণু না ডিম্বাণু? ঠিক আছে, শুক্রাণু, অবশ্যই শুক্রাণু সচল। তো শুক্রাণু যেহেতু সচল, তো ফ্লাজেলা লাগবে। ওই মাইক্রোগ্যামিটোসাইট থেকে শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় এক্স ফ্লাজেলেশন। দেখো মশকির ক্রপের ভেতরে, খেয়াল করো, মশকির ক্রপের ভেতরে যে গ্যামেটের মিলন হলো, গ্যামেটের মিলনকে আমরা বলি যৌন জনন, যেটার আরেক নাম হচ্ছে গ্যামিটোগনি। তাহলে মশকির ক্রপের ভেতরে হয় গ্যামিটোগনি বা যৌন জনন। আর ক্রপের প্রাচীরে যে মায়োসিস হয়ে স্পোরজয়েড তৈরি হলো, স্পোর, স্পোর দিয়ে সবসময় অযৌন জনন হয়, মাথা রাখবা, এটাকে আমরা বলবো যে স্প্রোগনি। তাইলে ভাইয়া মানব দেহে কিন্তু শুধু যৌন জনন হয়েছিল, কিন্তু মশকির দেহে কিন্তু দুইটাই হয়, যৌন জননও হয় অযৌন জননও হয়। ক্রপের ভেতরে হয় যৌন জনন, আর ক্রপের প্রাচীরে হয় অযৌন জনন। ক্রপের ভেতরে হয় গ্যামিটোগনি, ক্রপের প্রাচীরে হয় স্প্রোগনি। আই হোপ তোমাদের ম্যালেরিয়া মোটামুটি ক্লিয়ার। আমরা জীবনচক্র পড়ে ফেলছি, মোটামুটি ম্যালেরিয়া শেষ করে ফেলছি। দেখো শুধুমাত্র এই তিনটা দশাই, জাইগোট, তারপরে হয়েছিল উকিনেট, তারপরে হয়েছিল উসিস্ট, এই তিনটা দশাই হচ্ছে ডিপ্লয়েড। এর বাইরে আমি আজকে যত দশার কথা বলছি ক্লাসের শুরু থেকে, স্প্রোজয়েড, ক্রিপ্টোজয়েড, সাইজন্ট, ক্রিপ্টোমেরোজয়েড, সিগনেট রিং, ট্রোফোজয়েড, অ্যামিবয়েড ট্রোফোজয়েড, এভরি সিঙ্গেল থিং, সবকিছু ম্যালেরিয়া হচ্ছে হ্যাপ্লয়েড এন, শুধু এই তিনটা ডিপ্লয়েড। ওই কোশ্চেন আসবে নিচের কোনটি সত্য বা মিথ্যা, তারপরে উকিনেট কি এন না 2n না 3n, এভাবে আসবে কোশ্চেন গুলা। শুধুমাত্র এই তিনটা ডিপ্লয়েড, বাকি সব হ্যাপ্লয়েড। তাহলে আমরা শিখেছি বোটানিতে যে কোনো উদ্ভিদ বা কোনো জীবের দেহে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমে আবর্তিত হওয়াকে বলা হয় জনুক্রম। তাহলে ম্যালেরিয়া পরজীবীতে যেহেতু দুইটাই আসছে, তাহলে আমরা বলতে পারি যে ম্যালেরিয়াতেও জনুক্রম ঘটে। হেপাটিক সাইজোগনি হতে এই যে 7 থেকে 10 দিন টাইম লাগে। এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপগুলা আমি কিন্তু বলছি যে সাফনার্স দানা আসবে পরীক্ষায়, এগুলো আমরা পড়ে ফেলেছি সব। হেপাটিক সাইজোগনি এরিথ্রোসাইটিক সাইজোগনির পার্থক্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যকৃতে হয়, লোহিত রক্তকণিকায় হয়। আমরা কিন্তু এরিথ্রোসাইটিক সাইজোগনিতে দেখলাম সাফনার্স দানা পাওয়া যায়, হিমোজয়েন তৈরি হয়, এরিথ্রোসাইটিক সাইজোগনির জন্য জ্বর আসে, ঠিক আছে, কাঁপুনি দিয়ে জ্বর আসে। হেপাটিক সাইজোগনিতে কিন্তু জ্বর আসে না। আর মশার তো কাঁপুনি দিয়ে জ্বর আসার কোনো সুযোগই নেই। তোমরা ভাবতে পারো যে মশকির কেন জ্বর আসে না? মশকির প্রতিরক্ষা ব্যবস্থা তো উন্নত না, জ্বর এক ধরনের প্রতিরক্ষা। যদিও বিষয়টা খুব ইন্টারেস্টিং হইতো, তোমার একটা মশকি কামড় দিয়া কিছুক্ষণ পরে তোমার সামনে এরকম কাঁপুনি দিয়ে জ্বর আসছে, তুমি ওইটার আবার কম্বল দিয়ে সুন্দর করে ঢাকা রাখছো, কিন্তু এরকম কিছু হয় না, ঠিক আছে। ম্যালেরিয়া রোগীর টিকা, এটা 2 বছর আগে একবার মেডিকেলে আসছিল। আল্লাহ বাঁচাইছে, আফ্রিকায় এখনো প্রতি বছর মিলিয়ন মিলিয়ন লোক মারা যায়, বুঝছো। আমরা যেমন বাংলাদেশের শাকিব খান নাম্বার 1, ওইদিকে WHO এর মতে হচ্ছে ম্যালেরিয়া নাম্বার 1, ঠিক আছে, পাবলিক এনিমি নাম্বার 1 ম্যালেরিয়া। মস্কিউরিক্স টিকার নামটা জানবা, ডোজ হচ্ছে 4টা। এটা ইভেন প্লাজমোডিয়াম ফ্যালসিফেরামের বিরুদ্ধেও কার্যকর, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরামের বিরুদ্ধেও কার্যকর। আমরা মোটামুটি ম্যালেরিয়া যতখানি গুছায় ফেলছি। তোমরা যদি বুঝতে পারো, একটু হ্যান্ড রেজ করলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে আমার সাথে ছিলা, এবং তোমরা মোটামুটি ওভারঅল একটু বুঝে ফেলছো যে ম্যালেরিয়া কতখানি কিভাবে কি করতে হবে। আমি দেখতেছি মোটামুটি 500 জনের উপরে হ্যান্ড রেজ করে ফেলছো, সো এক্সেলেন্ট, দ্যাট মিন্স ইউ অল আর ক্লিয়ার উইথ ম্যালেরিয়া। আচ্ছা আমরা একটু কোশ্চেন দেখি ভাইয়া, একটু পোল ক্রিয়েট করে দেন, তাইলে আমি বুঝতে পারবো যে ছেলেমেয়েরা আসলে কতখানি করে দিচ্ছিল। শাহাদাত, বায়োলজি ক্লাস অনেক ইন্টারেস্টিং লাগছে, থ্যাংক ইউ ভাইয়া, আরো ইন্টারেস্টিং লাগবে ইনশাআল্লাহ। আসো, যে ভাইয়া আছেন একটু পোল, এটা না ভাইরাস না ভাইয়া, ম্যালেরিয়ার কোশ্চেন গুলো লাস্টে। ভাইয়া আমি 50, 60, 100 জনের ক্লাসে যেরকম চিল্লায় কথা বলি, অলমোস্ট ওরকম চিল্লাই কথা বলতেছি। আমি জানি না হেডফোনের সমস্যা না মানে নেটওয়ার্কের প্রবলেম তো হওয়ার কথা না আসলে। আচ্ছা দেখো আমরা অ্যান্সার করতে পারি কিনা এটা।
নিম্নে উল্লেখিত কোন সাইজোগণিতে ম্যালেরিয়া জ্বরের লক্ষণ প্রকাশ পায়? কোন সাইজোগণিতে? সবাই আনসার করো, আমি এক্সপেক্ট করতেছি তোমরা ইনশাআল্লাহ 100% পারবা। প্রি এরিথ্রোসাইটিক, এক্সো এরিথ্রোসাইটিক, হেপাটিক না এরিথ্রোসাইটিক? আমি এক্সপেক্ট করতেছি ইনশাআল্লাহ সবাই পারবো, আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। ভোট করো, 30 সেকেন্ড টাইম। না পারলে কিছু হবে না, কোনো সমস্যা নেই, আমরাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা তো হয়ে গেছে বোধহয় ভাইয়া, এটা হয়নি? আর্সেন ওয়েঙ্গার, আর্সেনালের কোচ। কুড ইউ ইনক্রিজ ইওর ভলিউম? ভাই আমি তো ম্যাক্সিমাম সাউন্ড দিয়ে রাখছি, আমি জানি না যে আরো কোনো সাউন্ড কোথাও বাড়ানোর কোনো উপায় আছে কিনা। আচ্ছা, এর পরের কোশ্চেনটা ইনশাআল্লাহ সবাই পারবা, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো তো, ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া জ্বর কত ঘন্টা পর পর আসে? বলছিলাম ম্যালিগন্যান্ট সবচেয়ে খারাপ, সবচেয়ে ডেঞ্জারাস, ফালতু। এটা যা আসার কথা তার আগেই এসে পড়ে। ঠিক আছে, তাহলে কিন্তু ক্লু একটা দিয়ে দিলাম। সমাজদারকে নিয়ে ইশারাই কাফি। আজিজ, ল্যাপটপের সাইডে আছে কি? আচ্ছা, সরাই দিতে বলতে। ইজি পোল কোশ্চেন সব, কঠিন পোল কোশ্চেন দিলে তো পোলা পেন সব হতাশ হয়ে যাবে। ও, সাউন্ড বেশি মাইক্রোফোনের। এতক্ষণ ছিল সাউন্ড 88% ঠিক অ্যান্সার দিছে, এক্সেলেন্ট। তোমাদের তো সবার মেডিকেলে হয়ে যাবে ইনশাআল্লাহ। মেডিকেলে না হোক, যে যেখানে চাও হয়ে যাবে। এই তোমরা একটু বলো তো সাউন্ড কি এখন ঠিক আছে না ঠিক নাই? শাহজাদা লিখছো সাউন্ড ইজ ওকে, আরো 2-4 জন যদি বলো সাউন্ড ইজ ওকে, আমি ঠিক করে ফেলবো। শিহাব লিখছো ওকে, সবাই লিখছো ওকে, পারফেক্ট, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাইয়া বেশিরভাগই লিখতেছে ঠিক আছে, 2-1 জন লিখতেছে একটু কম, তাহলে এটা মেবি নেটওয়ার্কের প্রবলেম তোমার ওখানকার। সবাই ওকে লিখতেছো, ওকে, এক্সেলেন্ট। আচ্ছা, ম্যালেরিয়া ইজ ডান। এখানে একটা দুইটা কথা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে ম্যালেরিয়া প্রতিকার করার জন্য ঢাকা সিটি কর্পোরেশন থেকে যে জিনিসগুলা দিয়ে স্প্রে করে, এই জিনিসগুলোর নাম একটু আমরা বই থেকে দেখে নিব। শুধু স্লাইড পড়লে তো হবে না, তোমরা অবশ্যই বই পড়বা। ভাইয়া পোলের রেজাল্ট মোটামুটি 90% ঠিক অ্যান্সার দিছে। আমি আমার আইপ্যাডে ক্লাস নিচ্ছি তো, আমি পোল ক্রিয়েটও করতে পারি না, বাট পোল কিভাবে শেয়ার করে এটাও জানি না। শুধু কত পার্সেন্ট ঠিক অ্যান্সার দিছে এটা আমি দেখতে পারি, এটা শেয়ার করলাম তোমার সাথে। পোলের অ্যান্সারটা দেওয়া হয়নি। ওকে, পোলের অ্যান্সার হচ্ছে সেকেন্ডটা 88%, আর ফার্স্টেরটা বোধহয় ওরকমই কত জানি ছিল, আমি খেয়াল করি নাই, কারণ সবসময় আসে না আমার স্ক্রিনে এখানে। ওকে, অ্যান্সারটা বলে দিই। প্রথম কোশ্চেনটা ছিল এরিথ্রোসাইটিক সাইজোগনি। যারা ঠিক অ্যান্সার দিয়েছো এখন হয়তো বুঝতে পারতেছো যে এরিথ্রোসাইটিক সাইজোগনির কারণে জ্বর আসে। আচ্ছা, কি কি দিলে সিটি কর্পোরেশন থেকে তোমার মশকি কমে যাবে, এটার নাম একটু জানবো। বিএসসি আর ডিএলটি, দুইটা জিনিস, এই দুইটা দিয়ে স্প্রে করে। আর একটা হরমোনের নাম জানবা, সেটা হচ্ছে জুভেনাইল হরমোন। এই হরমোনটা দিলে মশকির লার্ভা সারা জীবন লার্ভাই থেকে যাবে। তো চিন্তা করো তো, লার্ভা যদি লার্ভা থেকে যায়, তাহলে তো ম্যাচিওর হচ্ছে না, বড় হচ্ছে না। বড় না হলে তো প্রেগনেন্ট হবে না, আর প্রেগনেন্ট না হলে তো তোমার কামড় দিতে আসবে না। ঠিক আছে, মানুষ কি দুষ্টু, দেখো লার্ভা বানায় রেখে দিচ্ছে সারা জীবন, ওকে প্রেগনেন্ট হওয়ার এই সুন্দর অনুভূতি থেকে বঞ্চিত করছে। খুব খারাপ, আমরা খুব খারাপ। ঠিক আছে, এই জন্যই তো প্রকৃতি আমাদের সাথে প্রতিশোধ নিচ্ছে। ওকে, তাহলে ক্যান উই মুভ ফরওয়ার্ড টু ভাইরাস? এখন কি আমরা ভাইরাসে যেতে পারি? তুমি একটু হ্যান্ড রেজ করো, তাহলে আমি ভাইরাসে চলে যাবো। ওকে, সো আমরা এখন ভাইরাসে চলে যাব। আচ্ছা, পোল কোশ্চেনের অ্যান্সার অনেকে বুঝতেছিলেন না। নিম্নে উল্লেখিত কোন সাইজোগনিতে ম্যালেরিয়া জ্বরের লক্ষণ প্রকাশ পায়? এরিথ্রোসাইটিক, আমি অনেকবার বলছি, এগুলা সবই তো হেপাটিক সাইজোগনি। এই টাইমে কখনো জ্বর আসে না, এখানে জ্বর আসে। ম্যালিগন্যান্ট বলছিলাম আগেই জ্বর এসে পড়ে 36 থেকে 48, আর বাকিগুলা তো ওই চার্ট একটাও ছিলই না। সো মানে কনফিউজড হওয়ারও পরিবেশ নাই এখানে কোনো আর কি। আমরা এখন ভাইরাসে চলে যাব। ভাইরাস, আচ্ছা, এই অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক গুলো এখানে একটু ফ্লো করে দেওয়া আছে। ভাইরাস, ভাইরাসের রোগ, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব, ম্যালেরিয়া, পরজীবী, সবই গুরুত্বপূর্ণ। বোটানির এই চ্যাপ্টারটা আসলে ডাক্তাররা ভাইরাস না থাকলে তো মরে যেত সব।
বুঝছো না? এটা ব্যাকটেরিয়া না থাকলে তো। আর এখন তো তোমাদের এই ইয়ারের অ্যাডমিশনে এই চ্যাপ্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ অণুজীবের কারণেই পুরা পৃথিবী সাফার করতেছে আর কি। প্রথম কোশ্চেন, ভাইরাস কি? আচ্ছা দেখো, ভাইরাস কি এটা আসলে খুব একটা বাজে কোশ্চেন। যেমন ডিম আগে না মুরগি আগে করলে বিরক্ত হই না আমরা, এরকম ভাইরাস কি বললেও বিরক্ত হওয়া উচিত। এমন একজন বিজ্ঞানী, উনি একটু বিরক্তই হয়েছেন, বলছেন বিরক্ত হয়ে, ভাইরাস ইজ এ ভাইরাস। মানে আমরা বলি না বিরক্ত হয়ে জানি না যা, ওরকম ভাইরাস ইজ এ ভাইরাস। দেখো, ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড, মানে ওই যে ডিএনএ অথবা আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত একটা অকোষীয়, মানে এর কোনো কোষই নাই, অকোষীয় অতি আণুবীক্ষণিক, শুধু মাইক্রোস্কোপে দেখা যাবে না, ইলেকট্রনিক মাইক্রোস্কোপে অনেক জুম করে দেখতে হবে, আণুবীক্ষণিক সত্তা। এটাকে কিন্তু জীবও বলে নাই, জড়ও বলে নাই। তোমরা কিন্তু জানো যে এইচএসসি রিটেন এই কোশ্চেনটা আসে, ভাইরাসকে কেন জীব আর জড় সেতু বন্ধন বলা হয়, যা বাধ্যতামূলক ভাবে পরজীবী, মানে এরা সজীব কোষের ভেতরে সক্রিয় হয়ে যাবে কিন্তু সজীব কোষের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকবে। তাহলে 4-5টা কি তথ্য শিখি আমরা। ভাইরাসের মধ্যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন থাকে, এদের কোনো নিজের কোষ নাই। কোষ নাই তাহলে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া কিচ্ছুই নাই। আরে ভাই বই নাই, বাচ্চা আইবো কোত্থেকা? কোষই নাই, কোষ প্রাচীর কোত্থেকে আইবো? কোনো এনজাইম টেনজাইম কিচ্ছু না, আণুবীক্ষণিক না, এটা অতি আণুবীক্ষণিক, বাধ্যতামূলক পরজীবী। এই কোশ্চেনটার একটু বেসিক ক্লিয়ার করি তোমাদের একাডেমিকের জন্য, এসএসসির জন্য। অনেক সময় সৃজনশীল এরকম কোশ্চেন পাবা যে ভাইরাস শুধুমাত্র সজীব কোষের ভেতরে বংশবিস্তার করতে পারে কিন্তু সজীব কোষের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কেন? ব্যাখ্যা করো। 2 বা 3 মার্কের কোশ্চেন, একটু কনসেপশনটা আমরা ক্লিয়ার করে নিই। দেখো, ভাইরাসের তো থাকে ডিএনএ বা আরএনএ, হোয়াটএভার, এর বাইরে থাকে হচ্ছে প্রোটিন। তাহলে এই ভাইরাসটাকে যদি এখন সংখ্যা বৃদ্ধি করতে হয়, তাইলে ডিএনএ আরএনএ যে কোনো একটা লাগবে, আবার প্রোটিনও লাগবে। এখন তোমরা কিন্তু সবাই জানো প্রোটিন সংশ্লেষণ করা কার কাজ? আমি বললেই অনেকে হয়তো বলে ফেলেছো যে রাইবোজোমের কাজ। রাইবোজোম কোষের একটা অঙ্গাণু। ভাইরাসের তো কোষই নাই, তাহলে রাইবোজোম কোত্থেকে পাবে? আর রাইবোজোম যদি না থাকে, ও প্রোটিন কোত্থেকে তৈরি করবে? তাহলে এই ভাইরাস যখন তোমার আমার শরীরে প্রবেশ করবে, বা যদি কোনো একটা জীব কোষে প্রবেশ করে, সেটা উদ্ভিদ বা প্রাণী হোক, তখন ও কি করবে? ওই জীবকোষের রাইবোজোমটাকে কাজে লাগিয়ে ওর যে প্রোটিন গুলো এগুলা তৈরি করে নিবে। আর ডিএনএ আর আরএনএ তো তোমরা জানো এটা অনুলিপন হয়, ডুপ্লিকেশন করা সম্ভব। তাহলে অ্যান্সারটা হচ্ছে এরকম, কেন ভাইরাস সজীব কোষের ভেতরে বংশবিস্তার করতে পারে? পারে কারণ সজীব কোষের ভেতরে গেলে ও ওই সজীব কোষের রাইবোজোমকে কাজে লাগিয়ে প্রোটিন তৈরি করে ফেলতে পারে। আর ওর নিজের যে ডিএনএ বা আরএনএ আছে ওটা তো এমনি অনুলিপন করতে পারে। তাহলে আই হোপ যে এরকম কোশ্চেন যদি এসএসসি তে আসে তোমরা একদম লিখে ফাড়ায় ফেললা। ওকে, আচ্ছা, ভাইরাস নিয়ে এখানে অনেক বিজ্ঞানীদের আবিষ্কারের কথা আছে, বই খুললে তোমাদের একদম মাথা ঘুরাবে। আমি একদম এখানে খুব কম কিছু বিজ্ঞানীর নাম রাখছি যেগুলা পড়লে মোটামুটি 95% চান্স যে আসলে এগুলার মধ্যে থেকেই আসবে। একজন ভদ্রলোক, উনার নাম হচ্ছে এডওয়ার্ড জেনার। উনি সর্বপ্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগ, জীবনের বসন্ত তো আমাদের সব শেষ হয়ে গেছে, এখন শুধু বসন্ত নাই, শীত নাই, শরৎ নাই, খালি আছে করোনা। তো এই বসন্ত যে রোগটা, অনেকের হয়তো পক্স হইছে, এই বসন্ত রোগের কথা উল্লেখ করেন যে ভদ্রলোক, ইনার নাম একটু আমরা জানবো, এডওয়ার্ড জেনার। সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস যে, এটার নামও একটু জানবো, টিএমভি। টিএমভি রোগটার কথা যে বলছে অ্যাডলফ মায়ার। এটা তো ইম্পর্টেন্ট না, এই এডওয়ার্ড জেনারটা খুব ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। দিমিত্রি আইভানোভস্কি, উনি হচ্ছে ভাইরাস আবিষ্কারের জনক। ভাইরাস আবিষ্কারের জনক, ঠিক আছে। আর এই স্ট্যানলি, এটা হলো এই 4টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্ট্যানলি আমেরিকার একজন, তৎকালীন সময় উনি খুব পপুলার ছিলেন, নোবেল পুরস্কারও পাইছে। যে দেখো, উনি হচ্ছে ভাইরোলজির জনক, ভাইরোলজির জনক। এই যে করোনার আব্বুকে স্ট্যানলি, ঠিক আছে। যতদিন করোনার কারণে লকডাউন পুরোপুরি না উঠবে ততদিন একবার করে পড়বা, করোনার আব্বুকে স্ট্যানলি। ভাইরোলজির জনক হচ্ছে স্ট্যানলি। আর ভাইরাস আবিষ্কার করছে কিন্তু আরেকজন, দিমিত্রি আইভানোভস্কি। আর বসন্ত আসছিল এই যে এডওয়ার্ড জেনারের জীবনে, এডওয়ার্ড জেনার। এগুলো ইনফরমেটিভ কথা, তো খুব বেশি কিছু বোঝানোর নাই, যতটুকু বলার আমি বলে ফেলছি। নেক্সট টপিক, এটা তোমাদের রিটেনের কোশ্চেন, ভর্তি পরীক্ষাও প্রায়ই আসে, এবং এটা হলো সবচেয়ে ইজি একটা টপিক। এই কোশ্চেন আমরা কখনো মুখস্থ করব না, আমরা যত কম মুখস্থ করা যায় সেই দিকে জোর দিব। কারণ তুমি আজে বাজে জিনিস বেশি মুখস্থ করে তোমার হার্ড ডিস্ক ফুল করে ফেললে এক্সাম হলারের হার্ড ডিস্ক থেকে তুমি রিড করতে পারবে না, ওটা ক্র্যাশ করবে।
ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য, দেখো ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে, এটা অবশ্যই জীবীয় বৈশিষ্ট্য। ডিএনএ বা আরএনএ আছে, অবশ্যই জীবীয় বৈশিষ্ট্য। এইটা পরীক্ষার হলে ভুল করে ছেলেমেয়েরা, এই যে 3 নাম্বারটা আমি গোল দিয়ে রাখলাম। ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। দেখো নামের শেষেই অ্যান্সার আছে, পরজীবী মানে যার জীবন আছে, পরজীবী অবশ্যই জীবীয় বৈশিষ্ট্য। তাহলে ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী, এটা কনফিউজড হয়ে যায় ছেলেমেয়েরা, যাতে কনফিউজ না হয় এই জন্য মাথা রাখবে পরজীবী জীবীয় বৈশিষ্ট্য, লাস্টে জীব আছে। ভাইরাসের মিউটেশন হয়, মিউটেশন হচ্ছে ভ্যারিয়েশন, চেঞ্জ হয়ে যায়। এখন ধরো তোমরা কেউ কেউ চেয়ারে বসে ক্লাস করতেছো, কেউ কেউ খাটে শুয়ে ক্লাস করতেছো, আমি এক একজন এক এক জায়গায় এক এক অবস্থায় ক্লাস করতেছো। তো তুমি যে চেয়ারে বসে ক্লাস করতেছো, এটা কি ক্লাস শেষ হইতে হইতে কি ডাইনিং টেবিল হয়ে যাবে বলো? বা তোমার বাসার যে ডাইনিং টেবিল, এটা কি মিউটেশন হয়ে কয়েকদিন পরে শোকেস হবে? হবে না, এগুলা জড় পদার্থ, এদের মিউটেশন ভ্যারিয়েশন হওয়ার কোনো সুযোগ নেই, তাই না? তোমার চেয়ারের তো সংখ্যাও বাড়বে না, নাকি চেয়ারে যেটা বসে আছে কদিন পরে বাচ্চা দিয়ে কয়েকটা বেবি চেয়ার হবে? না। তাহলে জড় জিনিসের সংখ্যা বৃদ্ধি হয় না, মিউটেশন হয় না, ভ্যারিয়েশন হয় না, জিনের পুনর্বিন্যাস হওয়ার তো কথাই না। তাহলে এগুলো সব হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য। আই হোপ অপশন দেখলে মুখস্থ না থাকলেও তোমরা এগুলো বুঝতে পারবা কোনটা জীবীয় বৈশিষ্ট্য কোনটা জড় বৈশিষ্ট্য। এরপর আসো জড় বৈশিষ্ট্য। অকোষীয়, কোষই নাই, তুই তো জড় রে। এরপরে অতি আনুবীক্ষণিক। এরপর দেখো ভাইরাস, এটা একটু পেঁচাতে পারে যে অতি আনুবীক্ষণিক তো অনেক সময় জীবও হয়, ব্যাকটেরিয়াও তো হয়, ঠিক আছে? এটা 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 অকোষীয় সাথেই থাকবে, সো এটা নিয়ে তো ভয় পাওয়ার কিছু নাই। প্রজননক্ষম নয়, এইটা পেঁচাবে। দেখো ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টার যোগ্য নয়, এটা ভুল করে অনেকে। এটা আমি একটু বুঝাই। সেটা হচ্ছে দেখো ব্যাকটেরিয়া কিন্তু জীব, ব্যাকটেরিয়া কিন্তু জীব, আই রিপিট ব্যাকটেরিয়া জীব। তাহলে যে ফিল্টার গুলাতে ব্যাকটেরিয়া আটকাবে, ওই ফিল্টারে যদি ভাইরাসও আটকে যেত, তাহলে কিন্তু আমরা ভাইরাসকেও জীব বলতে পারতাম। বিষয়টা বুঝতে পারছো কিনা তোমরা? ব্যাকটেরিয়া যেহেতু জীব, তাহলে যে ফিল্টারে ব্যাকটেরিয়া ধরা পড়তেছে, ওই ফিল্টারে যদি ভাইরাসও ফিল্টার হয়ে যেত, তাহলে আমরা বলতে পারতাম ভাইরাসও ব্যাকটেরিয়ার মতো জীব, কিন্তু সেটা হয় না। ভাইরাসকে কেলাসিত করা যায়, কেমিস্ট্রিতে কেলাস পড়ছো তোমরা, পাতন পড়ছো না, কেলাস হয়। সেন্ট্রিফিউজ রক্ত চ্যাপ্টারে শুনেছো, একটা মেশিন যেটার মধ্যে ঘুরতে থাকে। ব্যাপন করা যায়, পানির সাথে মিশানো, এই যে সাসপেনশন মানে দ্রবণ, চিনি যেমন পানিতে দিয়ে আমরা শরবত বানায় খেয়ে ফেলি, ভাইরাসকেও তুমি পানির সাথে মিশায় জড়বস্তুর মতো শরবত বানায় খেয়ে ফেলবা। ইন্নালিল্লাহ, ভুলেও এরকম চিন্তা ভাবনা করো না যে ভাইরাস শরবত বানায় খেয়ে ফেলবো। দেখো রাসায়নিক কণার মতোই নিষ্ক্রিয়, দৈহিক বৃদ্ধি নাই। অ্যাসিড, ক্ষার, লবণ, তাপমাত্রা সব প্রতিরোধে সক্ষম। অ্যাসিড, ক্ষার তো জড়বস্তু, এরা একটার একটার সাথে ইন্টারাকশন করে। লাস্টেরটা আবার একটু দেখো, অ্যান্টিবায়োটিক এদের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া করতে পারে না। আমাদের বাংলাদেশের সবাই ডাক্তার, বুঝছো, মানে সবাই ডাক্তার। তো স্পেশালি কিছু হইলেই যাও একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নাও, ওষুধের দোকানে গেলেই এই হচ্ছে নাও একটা অ্যান্টিবায়োটিক খাও। কিন্তু কখনো কি শুনেছো যে কোনো ওষুধের দোকানদার বা বাসার কেউ বা কোনো ডক্টরও তোমাকে বলছে যাও বাবা তোমার জ্বর এসেছে তুমি একটা অ্যান্টিভাইরাস খেয়ে নাও? অ্যান্টিভাইরাস তোমাকে কেউ কখনো খাইতে বলেনি, বলবেও না। কারণ ভাইরাসের বিরুদ্ধে আমরা খুব একটা আগাতে পারি নাই। ভাইরাস দিয়ে আমরা যা একটু আগাইছি ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে, যে পোলিও ভাইরাস আমরা ভ্যাকসিন দিয়ে প্রতিরোধ করছি, কোনো ওষুধ কিন্তু আমাদের ওইভাবে নাই, বুঝতে পারছো? ভাইরাস খুব ডেঞ্জারাস, এটা আসলে এমনি ভালো হয়ে যায়, ব্যাপারটা এরকম। ভাইরাল ফিভার 1 সপ্তাহ পরে ওষুধ খাও বা না খাও এমনি ঠিক হয়ে যাবে। এটা যা আমরা যতটুকু পারছি টিকা টিকা দিয়ে ভাইরাসকে ঠেকাইতে পারছি, কিন্তু আমরা ব্যাকটেরিয়ার এগেনস্টে মেডিকেল সায়েন্স অনেক আগায় গেছে, অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা অনেক ব্যাকটেরিয়াকেই মেরে ফেলতে পারি। তো এটা একদম খুব কমন সেন্স দিয়েও বোঝা যায়। অ্যান্টিবায়োটিক এটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে, এটা তো ভাইরাসের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে না। এটা কিন্তু আবার জড় বৈশিষ্ট্য। আগে একটা কিন্তু পড়ছি, এই যে দেখো ব্যাকটেরিয়া রোধক ফিল্টার, ব্যাকটেরিয়া রিলেটেড কম্পারিজন গুলা সব জড় বৈশিষ্ট্যের মধ্যে যাবে। এটা রিটেনেও আসবে, এমসিকিউ তে একটু বুঝে পড়বা, তাইলে আর এটা মুখস্থ করার একদমই দরকার পড়বে না। ওকে, নেক্সট টপিক হলো ভাইরাসের গঠন। এটাও তোমাদের রিটার্নের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। একটা ভাইরাসের একদম কেন্দ্রে থাকে নিউক্লিক অ্যাসিড, আমি একটু আগেই দেখিয়েছিলাম। এই কথাটা তখন আমি বলি নাই যে নিউক্লিক অ্যাসিড হিসেবে দুইটা কখনো একসাথে থাকে না, হয় ডিএনএ থাকবে নাহলে আরএনএ থাকবে, হয় ডিএনএ নাহলে আরএনএ। তার মানে হয় ডিএনএ ভাইরাস হবে নাহলে আরএনএ ভাইরাস হবে, দুইটা একসাথে কখনো হবে না। ওই যে একটা জোকস আছে, এক হুজুর ওয়াজ করতে এসে বলছে যে আমার হাতে যে পাতাটা আছে এটা যদি আমি ফেলে দিই, যদি পানিতে পড়ে তাহলে কুমির হয়ে যাবে, আর এটা যদি মাটিতে পড়ে তাইলে এটা বাঘ হয়ে যাবে। তো এরপরে এক দুইজন হাত তুলছে, তুলে বলছে হুজুর এটা যদি অর্ধেকটা পানিতে পড়ে আর অর্ধেকটা মাটিতে পড়ে তাইলে কি হইব?
হুজুর তখন বাংলাদেশের বিশেষ কিছু জায়গার নাম বলে বলছে, আমি আগেই কইছিলাম ওই এলাকার মানুষ থাকলে আমি ওয়াজ করবো না, আমারে কেন আনছো এখানে। যাই হোক, জোকস অ্যাপার্ট, শুধুমাত্র ডিএনএ বা আরএনএ যে কোনো একটা থাকবে, কিছুটা ডিএনএ কিছুটা আরএনএ, এটা হওয়ার কোনো সুযোগ নেই। নিউক্লিক অ্যাসিডের চারপাশে যে আবরণটা থাকে এটাকে আমরা বলি ক্যাপসিড, ঠিক আছে, ক্যাপসিড। ক্যাপসিড আর ক্যাপসিডের যে প্রত্যেকটা অণুটা, এখানে ছবিটা ভালো নাই, তোমাদের বইয়ের ছবিটাই ভালো আছে। নিউক্লিক অ্যাসিড, তাকে কেন্দ্র করে এই যেরকম ক্যাপসিড, ক্যাপসিডের প্রত্যেকটা অণুকে বলা হয় ক্যাপসোমিয়ার, যেটা এন্টিজেন হিসেবে কাজ করে। এন্টিজেন বহিরাগত বস্তু, যেটা আমাদের হাঁচি কাশির উদ্রেক করে। আমরা হাঁচি কাশি দিয়ে হাচ্চু দিয়ে কি বলি? আলহামদুলিল্লাহ। এখন থেকে কি বলবো? ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত হাচ্চু আলহামদুলিল্লাহ। ক্যাপসোমিয়ার মানে ক্যাপসোমিয়ার আমাদের হাঁচি কাশি সৃষ্টি করছে এন্টিজেন দ্বারা। আর কোন কোন ভাইরাসের, এই যে করোনা ভাইরাস বা এইচআইভি ভাইরাসের যেটা হয়, ক্যাপসিড আবরণের বাইরে দেখো আরেকটা আবরণ থাকে, বহিষ্ঠ আবরণ। বহিষ্ঠ আবরণ, যে সমস্ত ভাইরাসে এরকম ক্যাপসিডের বাইরে লিপিড, লিপোপ্রোটিনের আরেকটা লেয়ার থাকে, ওই ভাইরাস গুলাকে আমরা বলি লিপোভাইরাস। লিপোভাইরাস। আর ক্যাপসিডের বাইরে যে লেয়ারটা থাকে ওই লেয়ারটাকে বলা হয় পেপ্লোমিয়ার। আমি আর একটু খুব সহজ করে গুছায় বলে দিই, ভাইরাসের একদম কেন্দ্রে থাকে নিউক্লিক অ্যাসিড, শুধুমাত্র ডিএনএ অথবা শুধুমাত্র আরএনএ, দুইটা একসাথে কখনো থাকবে না, এভার। নিউক্লিক অ্যাসিডকে ঘিরে যে প্রোটিনের আবরণটা থাকে তাকে বলা হয় ক্যাপসিড। ক্যাপসিডের প্রত্যেকটা অণুকে বলা হয় ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার ক্যাপসোমিয়ার গুলা এন্টিজেন হিসেবে কাজ করে, হাঁচি কাশির উদ্রেক করে। আর সব ভাইরাসে না, কিছু কিছু ভাইরাসে ওই ক্যাপসিড আবরণের বাইরে আরেকটা লিপোপ্রোটিনের স্তর থাকে, এই স্তরটাকে বলে পেপ্লোমিয়ার। আর যে ভাইরাস গুলাতে পেপ্লোমিয়ার থাকে ওই ভাইরাস গুলাকে বলা হয় লিপোভাইরাস। যেমন আমি একটা এক্সাম্পল বলে ফেললাম, সার্স করোনা ভাইরাস 2, যে কারণে বলা হয় হাত ধো হাত ধো। ঠিক আছে, একটাই স্লোগান, বাঁচতে হলে হাত দিতে হবে। ঠিক আছে, আগে ছিল বাঁচতে হলে জানতে হবে, এখন বাঁচতে হলে হাত দিতে হবে। হাত ধুইলে, ওই সাবান দিয়ে হাত ধুলে হয় কি, এই লিপোপ্রোটিনের যে লেয়ারটা ওইটা নষ্ট হয়ে যায়, ভাইরাসের নষ্ট হয়ে গেলে তখন আর এটা রোগ তৈরি করার ক্যাপাবিলিটি থাকে না আর কি। ওকে, আই হোপ তোমরা ভাইরাসের গঠনও বুঝতে পারছো। সঞ্চারী, তুমি একটু কথা বলো তো আপু, তুমি শুনতে পাচ্ছ এখন ঠিকঠাক মতো? জি ভাই, এখন শুনতে পাচ্ছি। কোনো সমস্যা নাই তো সাউন্ডে? না না ভাই, এখন কোনো সমস্যা নেই। ওকে আপু। আর ভাই এখন আচ্ছা, স্ক্রিন নিয়েও কোনো এরপরে চলে কমপ্লেন আসো আসছে না। বিভিন্ন আকৃতির ভাইরাস। এটা 100%, তোমরা তো বেশিরভাগই শর্টকাট খুঁজো যে ভাইয়া আমারে টোটকা দেন, টোটকা দেন যাতে আমি চান্স পেয়ে যাবো, এক রাত পরেই চান্স পেয়ে যাবো। এক রাত পরে অবশ্য চান্স পাওয়া সম্ভব না, কিন্তু কিছু কিছু টপিক আছে যেগুলা বলে দিলে, খালি ওগুলা ভালো করে পড়লে 80% কোশ্চেন কমন ফেলানো সম্ভব। এরকমই একটা টপিক হচ্ছে ভাইরাসের শ্রেণী বিভাগ। আমরা একটু ছবি দেখে দেখে পড়বো, এগুলা মনে রাখার অনেক মেনেমিক্স টেনেমিক্স আছে, কিন্তু ওই একটা দুইটা উদাহরণ মনে রাখার জন্য একটা সূত্র মনে রাখা, এটা আসলে মানে কেঁচো খুঁড়তে সাপ বের করার মতো। কারণ কোচিং করতে করতে দেখবা এত সূত্র হইছে, পরে সূত্র মনে রাখার সূত্র লাগে আর কি। আর পোলাপাইনার দেখা যায় সূত্র মনে থাকে, কোনটা কিসের সূত্র এটার মনে থাকে না। তো এই জন্য যত সূত্র কম দিয়ে কাজ চালানো যায়। দেখো টিএমবি, টোবাকো মোজাইক ভাইরাস, এটা বইয়ের ছবি দেখছো তোমরা, দণ্ডাকার একটা ভাইরাস। টিআইভি, এটা বত্তুলাকার ভাইরাস। এই টি দিয়ে যা আছে, T2, T4, T6 সব হচ্ছে ব্যাঙাচি আকার। এগুলা পারলে তো খুশিতে কোশ্চেন পরীক্ষার হলে লাফায় উঠবা, T2 কি কোন আকৃতি, এটা তো পারো তোমরা, সো এটা আসবে না মোটামুটি শিওর। পোলিও ভাইরাস, এটা হচ্ছে গোলাকার। পোলিওর টিকা কই দেয়? ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করলে ক্লাসে বলে ভাই হাতে দেয়, তারপরে বলি ওই হাতে দেয়, একটু গুতাইলে বলে ভাই পায়ে দেয়। আচ্ছা, বিটিভি যারা দেখছো জীবনে, ঠিক আছে, ধানের বাম্পার ফলন বিটিভি, বিটিভিতে দেখবা যে এই যে পোলিও টিকা খাওয়ানোর কর্মসূচির এক দেয়, ছোট ছোট বাচ্চাগুলা গলু গলু যেগুলা, এগুলা খাবে না, গাল টিপে টিপে খাওয়ায়, পোলিও ভাইরাস খাওয়ায়, বুঝছো? তাহলে মনে রাখবে যে গলু গলু বাবুগুলারে পোলিওর টিকা খাওয়ায়, গলু গলু পোলিও ভাইরাস গোলাকার, মনে থাকলেই হইলো, যে যেভাবে মনে রাখতে পারো আর কি। আচ্ছা, পাউরুটির আকারের আরেকটা নাম হচ্ছে ঘনক্ষেত্রাকার। ঘনক্ষেত্রাকার, ঘনক্ষেত্রাকার, এটা মনে রাখবা তোমার হাবা, হাবা, হাভা, হাবারা পাউরুটি খায়, ঠিক আছে, ভাত খায় না, পাউরুটি খায় হলো হাবারা। হাবাতে কি কি? একটা হচ্ছে যে ভাত হচ্ছে ভ্যাকসিনিয়া, আর একটা হচ্ছে হারপিস। তাইলে দুইটা ভাইরাস আছে পাউরুটি আকৃতির বা ঘনক্ষেত্রাকার, একটা হচ্ছে হারপিস আর একটা হচ্ছে ভ্যাকসিনিয়া। ইনফ্লুয়েঞ্জা ভীষণ ইম্পর্টেন্ট, ডিম্বাকার, মনে রাখতে পারো যদি মনে রাখতে চাও। ইন্ডিয়া, ইন্ডিয়া, ইনফ্লুয়েঞ্জা ডি, ডিম্বাকার। ইনফ্লুয়েঞ্জা দেখলেই ইন্ডিয়ার কথা মাথায় রাখবা, ডিম্বাকার। এইচআইভি গোলাকার, এইচআইভি জানতে হবে গোলাকার।
ইবোলা, ইবোলা হচ্ছে দেখো সিলিন্ডারিক্যাল, কি ক্রিপি দেখতে, সাপের মতো। ইবলিস, মনে রাখতে পারো, ইবলিস, ইবলিস। ইবোলা থাকলে লাস্টে দন্তস্ব, সিলিন্ডারিক্যাল ভাইরাস। এরপরে দেখো অ্যাডিনো ভাইরাস, এটা হলো বোতুলাকার। ছবি দেখে একবার দুইবার পড়বা, ইনশাল্লাহ এখান থেকে একটা কোশ্চেন পাবা এবং পারবাও। এই যে দেখো আমি যেগুলো পড়ালাম ওগুলাই। দণ্ডাকার ভাইরাস আমরা টোবাকো মোজাইক পড়ছি, এখানে আরো দুইটা আছে, মনে রাখবা যত মোজাইক ভাইরাস প্লাস মামস ভাইরাস সব হচ্ছে দণ্ডাকার। তাহলে টোবাকো মোজাইক ভাইরাস, আলফা মোজাইক ভাইরাস, মামস ভাইরাস। গোলাকার ভাইরাস আমি কিন্তু পোলিও গল্প করে মনে রাখতে বলছি, এটা পলিও হয়ে গেছে। যাই হোক, এখন বানান নিয়ে কোনো কথা বলাই সমস্যা, বাংলা একাডেমি যে শুরু করছে, তুমি চাইলে ভুল বানানো সঠিক বলে চালাই দিতে পারবা যদি তুমি গলাবাজি করতে পারো। গোলাকার হচ্ছে এইচআইভি, ঠিক আছে, গোলাকার এইচআইভি দেখাইছি আমি। এইচআইভির সাথে মনে রাখবা আর একটা আইভি আছে, টিআইভি। আর কষ্ট করে একটু ডেঙ্গুটা মনে রেখো যে গোলাকার। ঘনক্ষেত্রাকার বলছি হাবা, ব্যাঙাচি আকার আসলে তো খুশিতে বাকবাকুম হয়ে যাবা। সিলিন্ডারিক্যাল হচ্ছে ইবোলা, ডিম্বাকার হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। আই হোপ যে ইনশাল্লাহ এখানকার কোশ্চেন পরের দিন ডেইলি এক্সামে পারবা সবাই। ভাইরাসের শ্রেণী বিভাগ, কোনটা ডিএনএ ভাইরাস, কোনটা আরএনএ ভাইরাস, অসংখ্য বার আসছে, 50টা কোয়েশ্চেন আসছে মিনিমাম লাস্ট 20 বছরে ভর্তি পরীক্ষা এখান থেকে। এটা টেকনিক হচ্ছে তুমি দুইটাই পড়তে যাবা না। তুমি যদি দুইটাই পড়তে যাও তাহলে তুমি পরীক্ষায় কোনোটাই পারবা না। তোমার কাজ হবে যে কোনো একটা ভালো মতো শিখে রাখবা, তাইলে বাকি সবগুলো হলো আরেকটা। ডিএনএ ভাইরাস কম, আমরা এটা একটু শিখে রাখি। দেখো ডিএনএ ভাইরাস হচ্ছে দুইটা আছে টি দিয়ে, একটা হচ্ছে T2, একটা হচ্ছে টিআইভি। দুইটা আছে ভ দিয়ে, ভ্যাকসিনিয়া আর ভ্যারিওলা। আর একটা হচ্ছে এডিনো হারপিস, এডিনো হারপিস। তাইলে এর বাইরে যা আছে সবই কিন্তু হচ্ছে আরএনএ ভাইরাস। তাহলে আবার একটু দেখো, যদি মেমোরাইজ হয়ে যায়, মুখস্থ হয়ে যায় ক্লাসেই। ডিএনএ ভাইরাসটা শিখছি আমরা, আরএনএটা শিখি নাই। টি দিয়ে দুইটা, T2 টিআইভি, ভ দিয়ে দুইটা, ভ্যাকসিনিয়া ভ্যারিওলা। আর একটা হচ্ছে এডিনো হারপিস সিমপ্লেক্স। দ্বিসূত্রক একসূত্রক নিয়ে পার্থক্যে যে কথা বলবো আমি। তারপরে দেখো যে আর বাকি এইচআইভি, ডেঙ্গু, ইভেন আমাদের এই যে হালের ক্রেজ, হটকেক, সার্স করোনা ভাইরাস 2, এটাও কিন্তু আরএনএ ভাইরাস। সব খারাপ ভাইরাস গুলাই আরএনএ ভাইরাস বেশিরভাগই। ডিএনএ ভাইরাস মনে রাখার এখানে একটা সূত্র দেওয়া আছে, আমি তো এমনি মুখস্থ করা ফেলছি। T2 টিআইভি, ভ্যাকসিনিয়া ভ্যারিওলা, হারপিস, এডিনো হারপিস ছিল যে, এইটা একটু খেয়াল করো, হেপাটাইটিস বি। হেপাটাইটিসের 5টা ভাইরাস আছে, হেপাটাইটিস এ বি সি ডি ই। এর মধ্যে শুধুমাত্র বি যেটা, ওইটাই হচ্ছে তোমার ডিএনএ ভাইরাস, বাকি সবগুলা কিন্তু আরএনএ ভাইরাস। আই রিপিট, আবার বলছি, হেপাটাইটিসের যত ভাইরাস আছে সবই আরএনএ ভাইরাস, শুধুমাত্র হেপাটাইটিস বি যেটা, এটা ডিএনএ ভাইরাস। খেয়াল রেখো, হেপাটাইটিস বিটাই শুধু ডিএনএ ভাইরাস। ফুলকপির মোজাইক ভাইরাস একটা ডিএনএ ভাইরাস, ব্যতিক্রম, এটা আবার আসবে। এডিনো হারপিস তো পড়াইছি আমরা, এডিনো হারপিস আগেও পড়ে ফেলছো। আচ্ছা, আবরণ যুক্ত ভাইরাস, দেখো T2 ফার্স্ট ভাইরাস আঁকতে আঁকতে তোমরা তোমাদের জীবন যৌবন সব শেষ করে ফেলছো। টিএমবি আর T2 দুইটারই ছবি বয়ে আছে, এর বাইরে কিন্তু ক্যাপসিডের বাইরে কিছু নাই। তাহলে এই দুইটা হলো আবরণবিহীন। আর আবরণ যুক্ত ভাইরাস আছে 3টা। এইচআইভি কিন্তু আমি তোমাদের দেখাইছি আজকে ক্লাসে, এইচআইভি। সাথে এই দুইটা একটু মনে রাখবা, হারপিস আর ইনফ্লুয়েঞ্জা। আর করোনা ভাইরাসও হয় এখানে, করোনাও লিখে দিলাম আমি, এরা আবরণী যুক্ত ভাইরাস। এইচআইভি, করোনা, হারপিস, ইনফ্লুয়েঞ্জা। এই যে ডিএনএ আরএনএ ভাইরাসের পার্থক্য, কালকের পরীক্ষায় বা যেদিনই ডেইলি এক্সাম থাকবে কোশ্চেন পাবাই 100%। অধিকাংশ ডিএনএ ভাইরাস দেখো গোলাকার, ব্যাঙাচি আকার বা ঘনক্ষেত্রাকার। T2 ফার্স্ট দিয়ে মনে রাখবা, T2 ফার্স্ট তোমরা পড়ছো ব্যাঙাচি আকৃতির ডিএনএ ভাইরাস, তাহলে ব্যাঙাচি মাথাটা ছিল গোল, গোলাকার। আর আরএনএ ভাইরাস গুলো ইউজুয়ালি দণ্ডাকার হয়, ঠিক আছে, দণ্ডাকার। টোবাকো মোজাইক ভাইরাস দণ্ডাকার ভাইরাস আমরা পড়ছি, টোবাকো মোজাইক ভাইরাস কিন্তু আরএনএ ভাইরাস, দণ্ডাকার বা সূত্রাকার। এটা ডিএনএ থেকে, এটা আরএনএ থেকে। এটা এই কোশ্চেন এক্সপেক্ট করো না যে মেডিকেলে বা ঢাকা ইউনিভার্সিটিতে আসবে যে ডিএনএ ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে কোনটি থাকে, ডিএনএ না আরএনএ, ঠিক আছে। আক্রান্ত জীব, দেখো কারা আক্রান্ত হয়, মনে রাখবা ডিএনএ ভাইরাস গুলা বেশি আক্রমণ করে প্রাণীকে এবং ব্যাকটেরিয়াকে। কারণ তুমি একটু ক্লু দিলেই বুঝবা, দেখো T2 কে আমরা কিন্তু বলি ব্যাকটেরিওফাজ, T2 ভাইরাসকে আমরা বলি ব্যাকটেরিওফাজ। ফাজ মানে খেয়ে ফেলা, ভক্ষণ করা। তাহলে T2 যেহেতু ডিএনএ, ও ব্যাকটেরিয়াকেই বেশি খাবে। আর আরএনএটা ওরা উদ্ভিদকে বেশি খায় আর ব্যাকটেরিয়াকে খায় না, ওরা খায় সায়ানো ব্যাকটেরিয়াকে। দেখো অধিকাংশ ক্ষেত্রে আরএনএ হচ্ছে এক সূত্র, আমরা তো এটাই জানি আরএনএ এক সূত্র। অল্প কিছু হচ্ছে ব্যতিক্রম, এগুলাই পরীক্ষায় আসে। একটা হচ্ছে রিও ভাইরাস, রিও ভাইরাস, আর ধানের বামন রোগ, বামন রোগ।
সৃষ্টিকারী ভাইরাস। তাহলে মনে রাখবা অধিকাংশ আরএনএ ভাইরাস একসূত্রক, এক্সেপশনাল অল্প কিছু ভাইরাস আছে যাদের আরএনএ দ্বিসূত্রক। এক্সাম্পল দুইটা আমি লিখে দিলাম, একটা হচ্ছে রিও ভাইরাস আর একটা হচ্ছে ধানের বামন রোগ সৃষ্টিকারী ভাইরাস। অধিকাংশ ডিএনএ ভাইরাসই দেখো দ্বিসূত্রক, আমরা সারা জীবন পড়ে এসেছি ডিএনএ দ্বিসূত্রক যেরকম, কিন্তু কিছু ডিএনএ ভাইরাসের ডিএনএ দ্বিসূত্রক না, একসূত্রক আছে। যেমন এইখানে নাই, বইয়ে পাবা M13 আর X174, এই ভাইরাস গুলার নাম, এগুলা ভাইরাসের ভ্যারিয়েশনের, এদের ডিএনএটা একসূত্রক। কোথায় রোগ সৃষ্টি করে এটা তো পারবা, ডিএনএ প্রাণী দেহে, আরএনএ উদ্ভিদ দেহে। কোনটা এনভেলপ যুক্ত, ডিএনএ ভাইরাস গুলা এনভেলপ যুক্ত হয়, প্রাণী দেহে তৈরি করে তো রোগ ইউজুয়ালি, এই জন্য এনভেলপ যুক্ত। এই পার্থক্য এবং উদাহরণ খুব লাইকলি তোমরা বাংলাদেশের অনেক জায়গায় এডমিশন টেস্টের পরীক্ষায় পাবা, ডিএনএ আরএনএ ভাইরাসের পার্থক্য এবং উদাহরণ থেকে কোশ্চেন। নেক্সট টপিক, তোমাদের এইচএসসির জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, অ্যাডমিশন টেস্টের জন্য তো আরো ইম্পর্ট্যান্ট টপিক, এবং ছেলেমেয়েরা খুব ভয় পায় এই চারটা টপিক। আমি এই চারটা টপিক একদম ক্লিয়ার করে দিই। চারটা টপিক একটু দেখো, একটা হচ্ছে ভিরিয়ন, একটা হচ্ছে নিউক্লিও ক্যাপসিড, একটা হচ্ছে প্রিয়ন, আর একটা হচ্ছে ভিরয়েড। ওকে, দেখো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন ক্যাপসিড দুইটাই আছে, এবং সংক্রমণ ক্ষমতাও আছে, মানে রোগ তৈরি করার ক্ষমতাও আছে। এটাকে আমরা বলবো ভিরিয়ন। এভাবে মনে রাখি আমরা, ভিরিয়ন লাস্টে ন, সংক্রমণ লাস্টে ন। তাহলে নিউক্লিক অ্যাসিড এবং একে ঘিরে ক্যাপসিড বা প্রোটিন আবরণ সমন্বয়ে গঠিত একটি সম্পূর্ণ সংক্রমণক্ষম ভাইরাসকে, সম্পূর্ণ ভাইরাস, সংক্রমণ ভাইরাস রোগ তৈরি করতে পারবে, এটা হচ্ছে ভিরিয়ন। আমি একটু পরে যখন আবার ইয়েতে আসবো, তোমাদের সামনে আসবো, এই টপিকটা শেষ হলে ভাইরাসটা, তখন আমি চ্যাট বক্সে লিখতে দিব এই চারটা টপিক পড়ানোর পর যে করোনা ভাইরাস আসলে কোনটা, ভিরিয়ন, নিউক্লিও ক্যাপসিড, প্রিয়ন না ভিরয়েড। আমি বুঝাই দিই, আই হোপ যে ইনশাল্লাহ তখন সবাই পারবে এটা। নিউক্লিক অ্যাসিডও আছে, ক্যাপসিডও আছে, কিন্তু সংক্রমণ ক্ষমতা নাই, এই ভাইরাসকে বলা হয় নিউক্লিও ক্যাপসিড। তার মানে এই দুটা সেম জিনিস, খালি ভিরিয়নটা রোগ তৈরি করতে পারে, এ রোগ তৈরি করতে পারে না। আই হোপ যে তোমাদের এই দুটা ক্লিয়ার। বাকি থাকলো দুইটা, প্রিয়ন আর ভিরয়েড। প্রিয়ন নামের সাথে মিল আছে, পথে প্রিয়ন হয়, পথে প্রোটিন হয়। তাইলে দেখো এখানে কোনো নিউক্লিক অ্যাসিডই নাই, ডিএনএও নাই, আরএনএও নাই, শুধু প্রোটিন থাকবে, এটাকে বলা হয় প্রিয়ন। আমি আরো একটা তথ্য বলে দিই, পথে যেমন প্রিয়ন হয়, পথে যেমন প্রোটিন হয়, পথে প্রাণীও হয়। তার মানে প্রাণীগুলো, এই প্রিয়ন শুধুমাত্র প্রাণী দেহে রোগ তৈরি করে। দেখো মানুষের নার্ভাস সিস্টেম, ব্রেনের একটা রোগ, ক্রু এবং ক্রিটসফিল, খুব বাজে একটা রোগ। ইউরোপিয়ান কিছু কান্ট্রিতে এরকম কিছু পেশেন্ট পাওয়া গেছিল, এই প্রিয়ন দিয়ে এই রোগটা হওয়ার ফলে দেখা গেছিল ওই মানুষগুলো জম্বিদের মতো বিহেভ করতেছিল, ধরে ধরে জ্যান্ত মানুষ ধরে খাওয়া শুরু করতেছে দল বেঁধে বেঁধে। ঠিক আছে, সন্ধ্যার পরে অনেকদিন কারফিউ ছিল ইউরোপিয়ান কিছু কান্ট্রি গুলাতে এটার জন্য, প্রিয়নের এই রোগটার জন্য। ভেড়া ছাগলের আরেকটা রোগ হয় স্ক্রাপি রোগ, এটা নিয়ে আসলে খুব একটা আমার কিছু জানা নেই, কারণ আমরা মানুষের ডাক্তার তো গরু ছাগল নিয়ে খুব একটা পড়ালেখা করা হয় না। বহুল আলোচিত গরুর একটা রোগ যেটার নাম হচ্ছে ম্যাড কাউ, পাগলা গরু। পাগলা কুত্তা শুনতে শুনতে বেশি অভ্যস্ত আমরা, এখন চলে আসছে পাগলা গরু। পাগলা গরু রোগ সৃষ্টির জন্য কোনটি দায়ী, এরকম কোশ্চেন তো মেডিকেলে আসবে না, এটা এভাবেই আসবে। ওই যে ম্যাড কাউ বাংলা করে নিবা, পাগলা গরু প্রিয়ন, প্রাণী দেহে মানেই হচ্ছে প্রিয়ন। ভিরয়েড, ভিরয়েড মনে রাখবা নিউক্লিয়েড, মানে এখানে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড থাকবে, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড থাকবে। এখন ভাইয়া শুধুমাত্র কোন নিউক্লিক অ্যাসিডটা থাকবে, ডিএনএ না আরএনএ? রয়েড, আরএনএ থাকবে। তাহলে এটাতে শুধুমাত্র যদি বৃত্তাকার একটা আরএনএ থাকে, কোনো প্রোটিন আবরণ না থাকে, এটাকে বলবো ভিরয়েড। প্রিয়ন যেমন শুধু প্রাণী দেহে রোগ তৈরি করছে, ভিরয়েড শুধু উদ্ভিদ দেহে রোগ তৈরি করে। নারিকেল গাছের ক্যাডাং রোগ, উদ্ভিদের রোগ বললেই বুঝবা ভিরয়েড। ওকে, আই হোপ এটা ক্লিয়ার। আমি খুব সহজ করে আবার বলে দিই, নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড দিয়ে গঠিত একটি সম্পূর্ণ সংক্রমণক্ষম ভাইরাসকে বলা হয় ভিরিয়ন। নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত একটি সম্পূর্ণ কিন্তু সংক্রমণ রোগ তৈরি করার ক্ষমতা নাই লুলা ভাইরাস, এটাকে আমরা বলবো নিউক্লিও ক্যাপসিড। শুধুমাত্র প্রোটিন দ্বারা গঠিত ভাইরাস, কোনো নিউক্লিক অ্যাসিড নাই, এটাকে আমরা বলবো প্রিয়ন, এটা শুধু প্রাণী দেহে রোগ তৈরি করে। আর শুধুমাত্র আরএনএ দ্বারা গঠিত ভাইরাস, আরএনএ কোনো প্রোটিন আবরণ নাই, এটাকে আমরা বলবো হচ্ছে ভিরয়েড। আই হোপ যে এখান থেকে কোশ্চেন আসলে তোমরা পারবা ইনশাআল্লাহ। নেক্সট টপিক, ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস হচ্ছে যারা প্রতিনিয়ত পোষক চেঞ্জ করে এক পোষক থেকে আরেক পোষকে দিয়ে যাচ্ছে। যেমন দেখো এইচআইভি, তোমরা কিন্তু জানো এইচআইভি ভাইরাস সবার আগে ধরা পড়ছিল শিম্পাঞ্জিতে। অনেকে আবার ক্লাসে মুচকি মুচকি হাসি মেরে বলে ভাইয়া
তাহলে মানুষের দেহে আসলো কিভাবে? ওই যে যার মনে যা আর কি, অলওয়েজ নেগেটিভ চিন্তা ভাবনা। আমরা দেখি যে চায়নার উহানে মানুষজন সব খাইতো, কেঁচো, ব্যাং, সাপ, বাদুড়, আল্লাহর দুনিয়ায় কাঠবিড়ালি, এমন কিছু নাই যারা খাইতো না। তো এরকমই হয়তো কোনো একটা জায়গার মানুষ ছিল যারা এরকম শিম্পাঞ্জি শিকার করে করে খাইতো। শিম্পাঞ্জি ধরতে গিয়ে হয়তো শিম্পাঞ্জি আঁচড় দিছে, কোনোভাবে ওর শরীর থেকে রক্তটা তার শরীরে প্রবেশ করছে, এভাবেই হয়তো শিম্পাঞ্জি থেকে আসছে আমাদের শরীরে, বা শিম্পাঞ্জি ধরে খাইছে, এটাও হতে পারে। তো এইচআইভি ইমার্জিং ভাইরাস কেন তো বুঝছো, ইভেন এই যে সার্স করোনা ভাইরাস 2 এটাও তো ইমার্জিং ভাইরাস। এটা এখনো শিওর না, বাট বেশিরভাগেরই ধারণা এটা বাদুড় থেকে আসছে মানুষের শরীরে। আরো দুইটা ভাইরাসের নাম আছে, একটু কষ্ট করে মনে রাখতে পারো। একটা হচ্ছে নাইল ভাইরাস আর একটা হচ্ছে ইবোলা ভাইরাস। মনে রাখার টেকনিক হচ্ছে নেশা। নেশা ইমার্জিং ভাইরাসের নেশা হচ্ছে নাইল ভাইরাস, ইতে ইবোলা ভাইরাস, এস এ সার্স ভাইরাস, আর এইচ এ হচ্ছে এইচআইভি ভাইরাস। ওকে, এখন একটু সার্স করোনা ভাইরাস 2 নিয়ে জানি। দেখো ভাইরাসটার নাম কি আমি বলছিলাম, কি রোগ হয় এটাও বলছি। এটা একটা আরএনএ ভাইরাস, এটা একটু জেনো তোমরা। এটা একটা লিপো ভাইরাস, এটাও জেনো, বুঝছো? এটা একটা লিপো ভাইরাস। এটার ফলে কি হয় আসলে, সার্স ভাইরাস কিন্তু নতুন কিছু না, বহুত পুরানো ভাইরাস। কিন্তু এইটা যেটা সার্স কোভিড 2, এটা নতুন ভাইরাস। লক্ষণ তো তোমরা জানো, শুকনা কাশি থাকে, শ্বাসকষ্ট হয়, জ্বর থাকে। এখন আবার নতুন নতুন লক্ষণ আসছে, নাকে গন্ধ পায় না, মুখে স্বাদ পায় না। আমরা আবার ইয়াং অনেকে পাচ্ছি, বাসায় কোনো সিমটমই নাই, তারপরেও দেখা গেছে টেস্ট করার পরে চলে আসছে পজিটিভ। যাই হোক, এটা আসলে আল্লাহ না বাঁচাইলে বাঁচা যাবে না, এটাই একটাই কথা। আর যতখানি সতর্কতা অবলম্বন করা যায়, ফ্রিকোয়েন্টলি কিছু একটা ধরলেই হাত ধোয়া। আর ইয়াং এজের আমরা আসলে খুব একটা খারাপ হতে দেখতেছি না পেশেন্ট। যাদের অনেক বছর ধরে ডায়াবেটিস আনকন্ট্রোল, কিডনির সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, অ্যাজমা আছে, শুধুমাত্র এরাই দেখা যাচ্ছে যে খারাপ হয়ে যাচ্ছে। বাকিরা দেখা যাচ্ছে ইনফেকশন হচ্ছে, অ্যান্টিবডি তৈরি হচ্ছে, মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া, সাবধান থাকা ছাড়া আর কিছুই করার নেই। তোমাদের কোশ্চেন হতে পারে, ভাইয়া এটা কেন আপনারা ভ্যাকসিন বানাইতে পারতেছেন না? এরা হয় কি, এই যে বাইরের যে লিপো ভাইরাস, তো বাইরের যে প্যাটার্নটা থাকে ক্যাপসিডের, প্রোটিনের, এগুলো খুব দ্রুত চেঞ্জ করে ফেলে মিউটেশন করে করে। মানে ভ্যাকসিন একটা বানাইলো, মার্কেটে ছাড়তে যাবে, 2 দিন পরে দেখলো যে আরেকটা ভ্যারাইটিস চলে আসছে, তার মানে ওই ভ্যাকসিন দিয়ে আর ওটারে কভার করা যাচ্ছে না আর কি। টিউফাস ভাইরাসের গঠন, পোলাপাইন রিটেনে এই চ্যাপ্টারে খালি একটা কোশ্চেনই পারে, কোশ্চেন উল্টায় খালি খুঁজতে থাকে, আরে আইসা নাকি টিউফাস, আইসা আইসা মামা। এটা আসলেই আবার ঘুরে আরেকজনের দিকে তাকায়, ঠিক আছে, সাফল্যের হাসি দেয় যে পাইছি রে, এটাই লিখুম আধা ঘন্টা ধরে। টি2 ব্যাকটেরিয়াফাজ পড়বা, খুব ইম্পর্টেন্ট। উপরে থাকে মাথা, মাথার মধ্যে দ্বিসূত্রক ডিএনএ, তারপর কলার, তারপর হচ্ছে লেজ, এখানে থাকে বেস প্লেট, তারপরে এরকম বড় বড় 6টা স্পাইক যেটা দিয়ে ফুটা করে ফেলবে, আর নিচে এরকম ছোট ছোট 6টা স্পাইকলেট বা স্পর্শক তন্তু যেটা দিয়ে ব্যাকটেরিয়ার গায়ের উপর যে বসবে আর কি। এখানে যে কয়টা জিন থাকে এটা একটু পড়ো, যে 150টা জিন থাকে। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি, এটা আমরা একটু ছবি দেখে পড়বো, তাইলে আর আমাদের ভুল হবে না কখনো। এটা আসলে এই জিনিস মুখস্থ করার দরকার নেই, এটা মুখস্থ করতে গেলে মানে হবে না আর কি। আসলে আমি একটু ছবি দেখে বুঝাই দিই, তোমাদের বইয়ের ছবি আর কি। দেখো, চক্র হচ্ছে দুইটা ভাইরাসের বংশ বিস্তার করার, একটা হচ্ছে লাইটিক চক্র, একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। দেখো, লাইটিক চক্রে আগে কি হয়, একটা টি2 ব্যাকটেরিওফাজ মানে একটা ভাইরাস, ও ব্যাকটেরিয়ার উপরে আগে এসে বসলো, ল্যান্ড করলো। এরপরে ওই যে স্পাইকলেট দিয়ে ওর গায়ে শক্ত করে বসছে, এরপরে স্পাইক দিয়ে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরটাকে ফুটা করে ফেলছে। ফুটা করে ও নিজে ঢুকবে না, শুধু ডিএনএটাকে ভেতরে প্রবেশ করায় দিল। এরপরে ও ওই ব্যাকটেরিয়ার ভেতরের খাবার দাবার, কোষ, শক্তি যা আছে সব নিয়ে নিচ্ছে। তাহলে ব্যাকটেরিয়া আর বাঁচতে পারতেছে না, দেখো ব্যাকটেরিয়ার ডিএনএটা কেটে যাচ্ছে, মরে যাচ্ছে, ব্যাকটেরিয়ার ডিএনএ বিলুপ্ত হয়ে গেল। এবং এই শক্তি নিয়ে ও ভাইরাস, টি2 ভাইরাস নিজের ডিএনএ সংখ্যা বৃদ্ধি করতেছে। তারপরে কি হলো, ও ওই যে ব্যাকটেরিয়াটার যে রাইবোসোম ছিল ওটাকে কাজে লাগায় প্রোটিন তৈরি করতেছে। ওই প্রোটিন দিয়ে ও হেড, টেইল, স্পর্শক তন্তু এগুলা সব বানাচ্ছে। বানায় বানায় কি করলো, নতুন নতুন করে অনেকগুলা টি2 ভাইরাস তৈরি করলো। এত বেশি ভাইরাস, ব্যাকটেরিয়া তো মরে শেষ হয়ে গেছে, ওর দেহে থাকলে তো এরা পুষ্টি পাবে না। তখন এরা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে ওই মেসি রোনালদোর মতো ভেদ করে একদম ছিঁড়ে ভুড়ে বের হয়ে চলে আসবে। তাহলে বেসিকটা কি ভাইয়া, লাইটিক চক্র যেটা, এটা লাইটিক চক্র। লাইটিক চক্রে এখানে টি সিরিজের ব্যাকটেরিওফাজ গুলাতে হয়, টি সিরিজের ভাইরাস গুলাতে হয়। আর এখানে ব্যাকটেরিয়াটা মরে যায়, ব্যাকটেরিয়াকে মেরে ছিঁড়ে ভুড়ে বের করে চলে আসে আর কি। এটাই হলো বেসিক ডিফারেন্স। ভাই তাহলে লাইসোজেনিক চক্রটাও একটু বুঝাই দেন।
এই টিটুফাস ভাইরাস যখন ব্যাকটেরিয়ার উপর এসে বসলো, স্পাইক দিয়ে ফুটা করে ভাইরাসের ডিএনএটাকে ঢুকা দিল, তারপরে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের ডিএনএ দুইটা মিলেমিশে একাকার হয়ে গেল, ভালোবেসে একাকার হয়ে গেল। দুইজনের মধ্যেকার ভালোবাসার সম্পর্ক, মিথজীবিতা। আমরা পড়ছি না হাইড্রা শৈবালে, এও ওকে ভালোবাসা দেয়, ও ওকে ভালোবাসা দেয়, এটা হলো মিথজীবিতা। আর একজন আরেকজনে খালি বাস দেয়, প্লাজমোডিয়ামের মতো, এটা হচ্ছে পরজীবিতা। তো এখানে কি হইলো, ভাইরাস আর ব্যাকটেরিয়া ডিএনএ মিলেমিশে একাকার হয়ে তৈরি করলো প্রোফাজ। এখানে কিন্তু এই ঘটনাটা ঘটে নাই, বরঞ্চ ব্যাকটেরিয়ার ডিএনএ মেরে ফেলছে, মারা গেছে। তাহলে এই লাইসোজেনিক চক্রে প্রোফাজ তৈরি হয়, ওখানে কিন্তু হয় না। এরপরে এই ব্যাকটেরিয়াটা যদি কোনো সময় আবার বংশ বিস্তার করে, অ্যামাইটোসিস প্রক্রিয়া একটা থেকে দুইটা ব্যাকটেরিয়া হয়, ওইটার মধ্যে কিন্তু ঠিকই ওই ইয়েটা থেকে গেল, ভাইরাসটা থেকে গেল। বেসিক ডিফারেন্স, ওখানে যেমন বের হয়ে চলে আসে, এখানে কিন্তু বের হবে না, এটা ব্যাকটেরিয়ার মধ্যেই থেকে যাবে। কোনো কারণে যদি কোনোদিন ব্যাকটেরিয়া মারা যায়, তখন ওর তো এই ভাইরাসটা যদি কারো শরীরে ঢুকতে পারে আবার, তখন আবার ও নিজের মতো করে বংশ বিস্তার করতে পারবে। তাহলে বেসিক ডিফারেন্স, এইটা হয় টি সিরিজের ব্যাকটেরিওফাজে, আর এটা হয় ল্যামডা সিরিজে। দেখো ল্যামডা ফাজ ভাইরাস গুলাতে, এটাতে কোষ প্রাচীর বিদীর্ণ করে, এটাতে করে না। লাইসোজেনিক চক্রে কোষ প্রাচীর বিদীর্ণ হয় না, এটুকুই। চাইলে পরে করতে পারে, কিন্তু তখন আবার ওটা সেটা লাইটিক হয়ে যাবে, লাইসোজেনিক চক্রে বিদীর্ণ হবে না। এটাতে প্রোফাজ তৈরি হয়, এটাতে প্রোফাজ তৈরি হয় না। আই হোপ তোমরা এসএসসি রিটার্ন আসলেও এখন লিখতে পারবা, না পড়েও। এই যে দেখো, লাইটিক চক্র বিদারণ ঘটে, বিদারণ মানে ছেড়ে যাওয়া, এটাতে ঘটে না। এটা টি সিরিজে হয়, এটা ল্যামডা সিরিজে হয়। ঠিক আছে, এই লাইটিক চক্রে দেখো একবার চক্র হইলে অনেক ভাইরাসের সৃষ্টি হয়, আর এখানে একবার সম্পন্ন হইলে, ওই যে ব্যাকটেরিয়ার অ্যামাইটোসিস হইলে দুইটা ব্যাকটেরিয়ার জন্ম হয় খালি। লাইটিক চক্র, এখানে বস হচ্ছে ভাইরাস, এখানে বস মেসি রোনালদো। ঠিক আছে, এখানে গোলকিপারদের কিছু করার নাই। আর লাইসোজেনিক চক্রে এখানে ব্যাকটেরিয়া যখন চাবে বিভাজন করবে, এরকম ব্যাকটেরিয়া দ্বারা নিয়ন্ত্রিত। প্রোফাজ সবাই পারো তোমরা, বস আমি শিওর। প্রোফাজ গঠিত হয় লাইসোজেনিক চক্রে, লাইটিক চক্রে হয় না। আক্রমণের তীব্রতা, অবশ্যই মেসি রোনালদোর আক্রমণের সাথে আমাদের অন্য কারোর আক্রমণের কোনো কম্পারিজনই করার সুযোগ নেই। তাইলে এই যে লাইটিক চক্রে একদম তীব্র, মারা যাবে, আর এটাতে এত মৃদু, এত ক্ষতি হবে না। আচ্ছা, আমরা পোলার কোশ্চেন গুলো একটু পরে দেখবো। পোলের 3টা কোশ্চেন আছে, 1 2 3, 2টা। আমরা একটু ভাইরাসের উপকারিতা গুলা দেখি। এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভাইরাসের অপকারিতা, বুঝছো? মানে এটা, এই একটা টপিক পড়লে মোটামুটি আশা করা যায় যে কপাল খুব খারাপ না হইলে একটা কোশ্চেন হয়তো পেয়ে যাবা তোমরা ভার্সিটি গুলাতে। ঠিক আছে, যে নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। মানে যাদের একটু ইচ্ছা আছে যে মেডিকেলে হইলে ভালো হয়, বা একটা ভার্সিটি আমার জন্য জরুরি, যদিও ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছি, কিন্তু আমার বুয়েট কুয়েটের চেয়ে প্রিফারেন্স হলো ভার্সিটি গুলা, সেক্ষেত্রে এই টপিক না পড়ে যেও না। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, স্পেশালি ভাইরাস দ্বারা কি কি রোগ হয়, মানে কোনটা ব্যাকটেরিয়া দিয়ে হয়, কোনটা ভাইরাস দিয়ে হয়, এই জিনিস না পেলে হবে না। 10 জায়গায় পরীক্ষা দিলে 8 জায়গায় এই টাইপের কোশ্চেন থাকবে, কোনটি ভাইরাস ঘটিত রোগ, কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আচ্ছা, এখানে কোন কোন রোগের টিকা তৈরি করা হয় ভাইরাস দিয়ে, এখানে একটু পড়তে পারো। এই যে বসন্ত, পোলিও, জলাতঙ্ক, প্লেগ, হেপাটাইটিস, জন্ডিস। ওষুধও তৈরি করা হয় কিছু এগুলা দিয়ে, এটা তোমাদের রিটেনেও আসে, তোমরা পড়ছো এটা অনেকবার। অপকারিতার মধ্যে এই যে ভাইরাস ঘটিত রোগের একটা এখানে সুন্দর সূত্র দেওয়া আছে। এই যে টিকা তৈরি করার সূত্র আছে, দেখো, জনে 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 হবে, জনে জনে পাশে বসে টিকা খাই। এই যে করোনার যদি এখন টিকা আবিষ্কার করতো, বুঝছো, ধরো মিনা বাজারে পাওয়া যেত করোনার টিকা, যায় সবাই এক একজন গলা জড়ায় ধরে খাইতো। ঠিক আছে, খাইতো আর সেলফি তুলে আপলোড দিত, খাই নিলাম করোনার টিকাটা। এই যে ভাইরাস দিয়ে যে টিকা বানায়, দেখো, জনে জনে পাশে বসে টিকা খাই। ওকে, ভাইরাস ঘটিত রোগগুলা মনে রাখার সূত্র, হায় হায় বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বরে পেলো। তোমাদের কাজ হচ্ছে আজকের লেকচারের পরে যদি তোমরা এটা পড়তে বসো কেউ, তোমাদের কাজ হবে এই সূত্রটা পড়বা 5 বার, পড়ে আরো 5 বার লিখবা, যতক্ষণ না এটা পারফেকশনে আসে। এবং মনে রাখবা, আমি বাংলাদেশের 10 জায়গায় পরীক্ষা দিলে 5 জায়গায় কোশ্চেন আসবে এই সূত্রটা থেকে। হায় হায়, দেখো, হায় তো হচ্ছে হাম, আর এক হায় তো হচ্ছে হারপিস, আর এক হায় তো হচ্ছে হেপাটাইটিস। বসন্ত মাসে হলো মামস, ওই যে কানের নিচে ফুলে যায় প্যারোটিড গ্রন্থি, এলোতে এইডস, এটা পারবা তোমরা। ভাইকে হলো ভাইরাল জ্বর, ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গুতে ডেঙ্গু, জ্বরে হচ্ছে জলাতঙ্ক, পেলোতে হচ্ছে পোলিও। পোলাপেন ক্লাসে কোশ্চেন করে, ভাই জলাতঙ্ক তো পাগলা কুত্তায় কামড়াইলে হয়, এখন ধরেন কাউরে পাগলা কুত্তায় কামড়াইছে, সে জল দেখলে ভয় পায়, বুঝলাম তার জলাতঙ্ক হইছে, এখন তার ভাল লাগে না এই বিষয়টা, দুনিয়ায় এত মানুষ থাকতে আল্লাহ আমারে কেন কামড়াই তুইলো পাগলা কুকুরে, সে যে কি করছে সবাইরে কামড়ানো শুরু করছে, বাকিদেরও কি জলাতঙ্ক হবে কিনা ভ্যাম্পায়ারদের মতো।
দ্য অ্যান্সার ইজ হবে, কিন্তু চান্স অনেক কম। একটা পাগলা কুকুর বা পাগলা বিড়াল যারা র্যাবিস ভাইরাসে আক্রান্ত, তারা কামড় দিলে বা আঁচড় দিলে জলাতঙ্ক হওয়ার চান্স যতটা বেশি, একজন জলাতঙ্কে আক্রান্ত মানুষ সে যদি কামড় দেয় তাইলেও হতে পারে, কিন্তু এত বেশি চান্স নাই। আর জলাতঙ্কের ডেথ কিন্তু 100%, মানে মৃত্যু 100%। বাসায় যাদের কুকুর বিড়াল আছে, কুকুর বিড়ালকে তো অবশ্যই ভ্যাকসিনেট দিয়ে রাখবা, অ্যান্টি র্যাবিস, প্লাস যদি আবার আচর টাচর খাও তারপরে নিজেও ভ্যাকসিন দিবা, নাহলে এটা আবার আসলে বাঁচানো যায় না। কিন্তু টিকা ছাড়া কিচ্ছু করার নেই, আমি বলছি না ভাইরাস আসলে খুব খারাপ, টিকা ছাড়া কিচ্ছু করার সুযোগ হয় না। এই যে চার্টটা, এটা একটু পড়াই দিই আমি, কোন ভাইরাস দিয়ে কি রোগ হয়। দেখো, এইডসটা কিন্তু আসলে রোগ না, এটা একটা রোগের লক্ষণ, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এটা যে ভাইরাস দিয়ে হয় সেই ভাইরাসটার নাম হচ্ছে এইচআইভি ভাইরাস। এরপরে আসে হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু ভাইরাসটার নাম দেখো, এটা হচ্ছে ফ্লাভি ভাইরাস, ফ্লাভি ভাইরাস। ওকে, এরপর দেখো একটা ভাইরাস হচ্ছে জিকা ভাইরাস, জিকা। এটা ওই যে মশকি দিয়েই ছড়ায়, বুঝছো, এডিস মশা দিয়ে ছড়ায়। এটা যদি কোনো প্রেগনেন্ট মাকে কামড় দেয় তাহলে তার বাচ্চাটার মাথাটা অনেক ছোট হয় বডির চেয়ে, মাথা ছোট্ট মাথা হয়ে যায় একদম। এই মাথা মানে হচ্ছে সেফালি, এটাকে বলে মাইক্রোসেফালি। চিকুনগুনিয়া, চিকুনগুনিয়া এই দুইটা খুব পাশে এবং এই দুইটা ভুল করে পোলাপাইন। বার্ড ফ্লু আর সোয়াইন ফ্লু সবই ফ্লুয়েঞ্জা। বার্ড ফ্লু হলো H5N1, সোয়াইন ফ্লু হচ্ছে H1N1। ঠিক আছে, এটা এখানে ভুল আছে, এটা হবে H1N1। বার্ড ফ্লু H5N1, সোয়াইন ফ্লু H1N1। মনে রাখবা, বার্ড এটা আকাশে উড়ে বেড়ায়, এটা উপরে থাকবে, তাহলে এটা হলো 5-1-51। সোয়াইন শুকর, এটা মাটির সাথে মিশে আছে, সব 1-1। H1N1, আমি শিওর এখন আর ভুল হবে না তোমাদের এটা। পোলিও মাইলাইটিস, পোলিও ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, হার্পিস এগুলো পারবা। সার্স, এই যে নিপা ভাইরাস, নিপা ভাইরাস এটা হলো বাদুড় দিয়ে ছড়ায়। আমি যত রোগ পাইছি এই নিপা ভাইরাসের সংক্রমণের বেশিরভাগই হচ্ছে এই ফরিদপুর, মানিকগঞ্জ এই রিজনের। আমি জানি না এই রিজনে কি খেজুর গাছ বেশি, না এই রিজনের মানুষের খেজুরের রস বেশি পছন্দ। খেজুরের রস সবারই কম বেশি ভালো লাগে, কিন্তু খাওয়ার সময় অবশ্যই জ্বালায় খাইতে হবে। কাঁচা খেজুরের রস যেটা বাদুর খাইছে, তারপরে তোমরা বন্ধু বান্ধব মিলে ফাইজলামি করে খাইছো, খাইলে তখন এই নিপা ভাইরাস দিয়ে সার্স হইতে পারে। জলাতঙ্ক র্যাবিস ভাইরাস, ঠিক আছে, জলাতঙ্ক র্যাবিস ভাইরাস তো বললাম। গুটি বসন্ত, জলবসন্ত, পোলাপাইনরা যখন কোশ্চেন করি বলো তো তোমার কোনটা হয়, গুটি বসন্ত না জল বসন্ত? কেউ কয় গুটি বসন্ত, কেউ কয় জল বসন্ত। শুনো, যাদের পক্স হইছে তারা তো জানার কথা অ্যাটলিস্ট, ওই পক্সের ভেতরে পানি ছিল, স্কিনের ভেতরে যে ফোড়ার মতো পানি পানি ছিল, তাহলে আমাদের এখন হয় জল বসন্ত। দুনিয়া থেকে বহুত আগে থেকেই গুটি বসন্ত বিলুপ্ত হয়ে গেছে। কালকে পড়ানোর পরে চ্যাট বক্সে একজন লিখছে, ভাই আমার তো গুটি গুটি হয়েছিল। আরে ভাই, গুটি গুটি হয়েছিল কিন্তু এটার মধ্যে পানি ছিল, এই জন্য তোমারটা জল বসন্ত। এটার বাহক ছিল চিকেন, মুরগি আগে, এই জন্য এটার ইংরেজি হচ্ছে চিকেন পক্স। আর ছোট ছোট গুটি বসন্ত, এটার গুটি গুটি ছোট ছোট স্মল পক্স। গুটি বসন্ত যে ভাইরাস দিয়ে হয় এটার নাম ভ্যারিওলা। আর জল বসন্ত মনে রাখবা, ভেতরে জল থাকে, একটু গুতা লাগলেই ছিলা যায়, দেখো নামের শেষে ছেলা আছে, ভ্যারিসেলা জোস্টার। তাহলে আমাদের জীবনের বসন্ত তো চলে গেছে, এখন আর কোনো বসন্ত ফাল্গুন কিছুই করার সুযোগ নেই। কিন্তু জলবসন্ত কিন্তু আছে দুনিয়াতে এখনো, জলবসন্ত, চিকেন পক্স, ভ্যারিসেলা জোস্টার। গুটি বসন্ত স্মল পক্স, এটা হলো ভ্যারিওলা। ইবোলা করে লাইসিস, এটা একটু প্যাঁচায়, এটা মনে রাখবা হারু, হারু। হাম রুবিওলা করে, হাম যে রোগটা মিজলস, ঠিক আছে, মিজলস, হামের ইংরেজি মিজলস, এটা রুবিওলা ভাইরাস দিয়ে হয়। পিত মানে হলুদ, ইয়েলো ফিভার ভাইরাস, এটা নতুন বই আছে, তোমাদের পুরানো বইয়ে নাই। অ্যানোজেনিটাল ক্যান্সার, এটা প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয়। হেপাটাইটিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবা, অধিকাংশ ক্ষেত্রে হেপাটাইটিস হয় হেপাটাইটিস বি এর আক্রমণে। আর হেপাটাইটিস সি যেটা, এটা হচ্ছে তুষের আগুন বা নীরব ঘাতক। যারা একদম ছোটবেলা থেকে ঢাকা শহরে বড় হয়েছে এরা হয়তো জানবা না, কিন্তু গ্রামের দিকে গেলে দেখবা তুষের আগুন কিন্তু সহজে নিবে না, জ্বলতেই থাকে জ্বলতেই থাকে। একবার হেপাটাইটিস সি ঢুকলে এটা একদম জ্বালায় পোড়ায় শেষ করে ফেলবে। এটাতেই ইউজুয়ালি ক্যান্সারটা সবচেয়ে বেশি হয়। এখানে মনে রাখবা, হেপাটাইটিস বি ভাইরাসটা হচ্ছে শুধু ডিএনএ, বাকি সবগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। আর এই বি আর সিটা বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা ভালো করে পড়বা। দেখো এই একটাই ডিএনএ, বাকি সব আরএনএ। সিটা হচ্ছে ফ্লাভি ভাইরাস। আর এ আর ই, এই দুইটা পানির মাধ্যমে ছড়ায়, পানি। এই দুইটাই সবচেয়ে কমন, আমাদের অনেকের হয়তো ইনফেকশন হয়ে গেছে, আমরা টেরই পাই নাই। কি বলেন ভাইয়া, ইনফেকশন হয়ে গেছে, ভয় দেখান কেন? আমরা এই যে বিয়ের দাওয়াতে যে বোরহানি খাই, রেস্টুরেন্টে যে পানি খাই ফিল্টার ছাড়া, তারপরে হচ্ছে তোমার সালাদ খাই, এগুলার মাধ্যমে এ আর ই ইনফেকশন খুব কমন। হেপাটাইটিস বি এর ভ্যাকসিন আছে, যারা দাও নাই তারা দিবা, আর মেডিকেলে ভর্তি না হইলেও বা যেখানেই ভর্তি হও চেষ্টা করবা এটা দিয়ে ফেলতে যত দ্রুত। হেপাটাইটিস বি এর ভ্যাকসিন 5টা ডোজ আছে, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন বলে।
এই আয়তন এগুলা পড়ার দরকার নেই। ডেঙ্গু জ্বর, ডেঙ্গু হচ্ছে ফ্লাভি ভাইরাস দিয়ে হয়, ফ্লাভি ভাইরাস। এটা একটা আরএনএ ভাইরাস, এটার বাহক হচ্ছে দুইটা, এডিস ইজিপ্টি আর এডিস অ্যালবোপিক্টাস। যখন প্রথমবার কারো শরীরে ফ্লাভি ভাইরাসটা প্রবেশ করবে এই মশকির কামড়ে, তখন যে জ্বরটা হবে এটাকে আমরা বলবো সাধারণ ডেঙ্গু জ্বর। এটা দিয়ে যে মাথা ব্যথা হয়, জয়েন্টে ব্যথা হয়। আর এই সময় যদি আমরা কারো পরীক্ষা করি, আমরা যে টেস্টটা করি, আমরা লিখে দিই প্রেসক্রিপশনে আইসিটি ফর ডেঙ্গু, ঠিক আছে, ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট। এটা করলে আমরা এই অ্যান্টিবডিটা পাই, প্রতিরক্ষা চ্যাপ্টারে পড়বো আমরা, ইমিউনোগ্লোবিউলিন এমটা পাই। তাহলে এই অ্যান্টিবডি তোমার শরীরে তৈরি হয়ে থাকলো। পরের বার যদি তোমার আবার ভালোবেসে চুম্মা দিতে আসে এডিস ইজিপ্টি ফ্লাভি ভাইরাস নিয়ে, তাহলে এই ফ্লাভি ভাইরাস যখন প্রবেশ করবে, অ্যান্টিবডি তো তৈরি হয়ে আসছে, এদের প্রতিক্রিয়ায় দেখা যাবে মানুষের শরীরে প্লেটলেট ভীষণ কমে যাবে। কমে গেলে তখন এই যে দেখো নাক, মুখ, দাঁতের মাড়ি এগুলা দিয়ে রক্তক্ষরণ হবে, ত্বকের নিচে লাল লাল চাকা চাকা, বোঝা যাবে যে ভেতরে ভেতরে ব্লিডিং হচ্ছে। আর রক্তকণিকা অনুচক্রিকার কাজ রক্ত জমাট বাঁধা, যেহেতু এটা কমে গেছে তাহলে তো রক্ত জমাট বাঁধতে পারবে না। আর যদি এরকম ভেতরে ভেতরে ব্লিডিং হতে হতে পেশেন্ট শকে চলে যায়, তখন আমরা এটাকে বলবো ডেঙ্গু শক সিনড্রোম। আর এই যে এরকম রক্ত জমাট না বাঁধার এই যে ঘটনা, এটাকে বলা হয় হেমো কনসেন্ট্রেশন। তাহলে ডেঙ্গু জ্বর তিন প্রকার, প্রথমবার হলে সাধারণ ডেঙ্গু জ্বর, সেকেন্ড টাইম যদি হয় হেমোরেজিক ডেঙ্গু জ্বর। হেমোরেজিক ডেঙ্গু জ্বরে রক্তক্ষরণ হতে হতে পেশেন্ট শকে চলে গেলে ডেঙ্গু শক সিনড্রোম। চিকুনগুনিয়াও একই, এডিস ইজিপ্টি এডিস অ্যালবোপিক্টাস দিয়ে হয়, এটাও আরএনএ ভাইরাস। এখানে ওই রক্তক্ষরণটা হয় না, কিন্তু জয়েন্ট পেইনটা আবার অনেক বেশি হয়। মাঝে তো ঢাকা শহরে অনেক হয়েছে চিকুনগুনিয়া, একদম পুরা বাজে অবস্থা। এখন তো করোনা এসে আর কারো কোনো বেল নাই, ডেঙ্গু চিকুনগুনিয়া সব গেছে গা। পেপের রিং স্পট খুব একটা ইম্পর্টেন্ট না। নিপা ভাইরাস, এই যে বাদুর বলছিলাম, কাঁচা খেজুরের রস, মানিকগঞ্জ ফরিদপুরের যারা আছো তারা চ্যাট বক্সে লিখো, আসলেই কি তোমরা রস বেশি খাও না তোমাদের এদিকে খেজুর গাছ বেশি? জিকা ভাইরাস, আরএনএ ভাইরাস, এডিস ইজিপ্টি এডিস অ্যালবোপিক্টাস, এই যে নবজাতকের হয় মাইক্রোসেফালি। ওকে, আমরা এখন ব্যাকটেরিয়ায় চলে যাবো, আমাদের লাস্ট টপিক। ভাইয়া মোটামুটি ভাইরাস কি, একটু ইন্টারাপ্ট করলাম ভাইয়া, ব্যাকটেরিয়াতে যাওয়ার আগে ওদেরকে একটু বুঝায় দেন যে মানে বলা হয়েছে যে করোনা মানে আরএনএ ভাইরাস হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ দেহকে আক্রমণ করলেও করোনা আরএনএ ভাইরাস হওয়া সত্ত্বে কেন প্রাণী দেহকে আক্রমণ করে, এটা অনেকেই কোশ্চেন করেছে। না, এটা শোনো, আমি বলে দিই যারা এই টাইপের কোশ্চেন করছে। অধিকাংশ উদ্ভিদের যে রোগগুলা হয় এটা আরএনএ ভাইরাস দিয়ে হয়, আর অধিকাংশ ডিএনএ ভাইরাস গুলা প্রাণীদেহেই রোগ তৈরি করে। তার মানে এই না যে প্রাণীদেহে শুধুমাত্র ডিএনএ ভাইরাস দিয়েই রোগ হবে, প্রাণীদেহে ডিএনএ আরএনএ ভাইরাস দুইটা দিয়েই রোগ হয়। ইনফ্যাক্ট তুমি দেখো ডেঙ্গু, তারপরে যে করোনা, এইচআইভি, সবই তো আরএনএ ভাইরাস। বেশিরভাগ ডিএনএ ভাইরাসই প্রাণীদেহে আক্রমণ করে। তার মানে এই না যে এমন কোনো আরএনএ ভাইরাস নাই যারা প্রাণীদেহে আক্রমণ করবে না, এটা মানে একদম ওরকম ওভারঅল কোনো কথা নয়। আমরা ভাইরাসটা মোটামুটি বুঝে ফেলছি, তোমরা একটু হ্যান্ড রেজ করলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে বুঝতে পারছো কিনা, কতখানি পড়তে হবে বা একটু বোঝানো হয়েছে কিনা ভাইরাস। ওকে, আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ ছেলেমেয়েরা, মোর দ্যান 500 হ্যাভ রেজড ইওর হ্যান্ডস, যে তোমরা বুঝতে পারছো। এক্সেলেন্ট। ওকে, তাহলে যে ভাইয়া আছেন আমাদের ভাইরাসের প্রথম দিকে 4-5টা পোল কোশ্চেন একটু দিয়ে দেন, কিনে আছেন অমিত ভাই? আচ্ছা, হ্যাঁ, ফরিদপুরের একজন পাওয়া গেছে যে খেজুরের রস, খেজুর গাছ বেশি পাওয়া যায়। ওকে, ঠিক আছে, ফুটায় খাবা, ফুটায় জ্বালায় খাবা। নিচের কোনটি ডিএনএ ভাইরাস? হেপাটাইটিস কি? দেখো তো বি, সমাজদার কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। পিয়াল ফার্স্টে 30 মিনিট মিস করছি, কি করার আছে ভাইয়া, এখন পরের বাচ্চার সাথে যদি করতে পারবে। দেখো কোনটি ডিএনএ ভাইরাস? সবাই পারবা, চিকুনগুনিয়া, টোবাকো মোজাইক ভাইরাস, ডেঙ্গু, হেপাটাইটিস বি। বাইচালন যা আছে তাড়াতাড়ি না, 30 সেকেন্ড। টোবাকো মোজাইক ভাইরাস উদ্ভিদের, ডেঙ্গু চিকুনগুনিয়া দুইটাই কিন্তু বলছি আমি, তো আশা করতেছি পারবা তোমরা। এটা 100% সঠিক অ্যান্সার চাই, 100%। আমি পোলের অ্যান্সারটা দেখতে পাই না সবসময়, কেন বুঝি না, মাঝে মাঝে পাই, মাঝে মাঝে পাই না। সঞ্চারী, তুমি কি দেখতে পাও পোলের অ্যান্সার? জি ভাই, আমি দেখতে পাচ্ছি। আপনার স্ক্রিন শেয়ার করা তো? না ভাই, আপনার স্ক্রিন থেকে দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, কত পার্সেন্ট ঠিক অ্যান্সার দিল পোল কোশ্চেনে? ভাই 80% দিয়েছি হেপাটাইটিস বি।
ওকে, তার মানে এক্সেলেন্ট, 80% তোমরা ঠিক অ্যান্সার দিয়েছো যে কোনটি ডিএনএ ভাইরাস। হেপাটাইটিস বি হচ্ছে ডিএনএ ভাইরাস। ভাইয়া নেক্সট কোন কোশ্চেন? কোনটি আরএনএ ভাইরাসের উদাহরণ নয়? মানে নিচের কোনটি ডিএনএ ভাইরাস? ডিএনএ ভাইরাস কিন্তু আমি পড়ায় আসছিলাম দুইটা টি দিয়ে দুইটা ভ দিয়ে, ঠিক আছে? তাহলে আই হোপ যে এটাও ইনশাল্লাহ তোমরা পারবা। পারবা ইনশাল্লাহ, সবাই পারবা, চেষ্টা করো চেষ্টা করো, না পারলে কিচ্ছু হবে না। আমরা বায়োলজি মজা করার জন্য পড়তেছি, ঠিক আছে? যদিও জিওলজি বেশি মজা, কিন্তু বোটানি আমরা মজা করার জন্য পড়তেছি। কোনটি আরএনএ ভাইরাসের উদাহরণ নয়? মানে নিচের কোনটি ডিএনএ ভাইরাস? মামস, র্যাবিস, পোলিও, ভ্যারিওলা। ফাইজার রাগ করছে, অ্যান্সার বলে দিচ্ছি কেন? আমি তো অ্যান্সার বলি নাই আপু, আমি অ্যান্সারের ক্লু দিছি একটু। আচ্ছা, এর পরেরটা একদমই কিছু বলবো না। হার্ড কোশ্চেন দেন, হার্ড কোশ্চেন পাবা, ডেইলি এক্সামে আসবে। বলে হার্ড কোশ্চেন দিলে ছেলেমেয়েরা ডিপ্রেসড হয়ে যাবে সব। ভ্যারিওলাতে এসেছে 73%। হ্যাঁ, এটা 73% সঠিক অ্যান্সার দিছে। এক্সেলেন্ট এক্সেলেন্ট, ভেরি গুড, সুপার। আর কি আছে পোল কোশ্চেন ভাইরাসের ভাইয়া? ওকে, এটা আমি বলবো না, ফাইজার রাগ করছিল একটু আগে আমার উপর। ঠিক অ্যান্সার দাও দেখি। ডেঙ্গু কোন ভাইরাস জনিত রোগের কারণে হয়? ডেঙ্গু ভাইরাসের নাম কি? এটা 100% ঠিক অ্যান্সার চাই, 100%। বায়োলজি ক্লাস আপনি নিবেন সবসময়। আচ্ছা, দেখা যাক, আল্লাহ ভরসা ভাইয়া। ইজি কোশ্চেন আকাশ, ইজি কোশ্চেনই থাকে ভাইয়া, ইজি কোশ্চেনই পোলাপেন ভুল করে ফেলে পরীক্ষার হলে। ভর্তি পরীক্ষার হল খুব খারাপ জায়গা। এত ইজি দেয় না। আচ্ছা, এটার অ্যান্সার দিছো 90% ঠিক অ্যান্সার, এক্সেলেন্ট এক্সেলেন্ট। ডেঙ্গু ভাইরাস কি দিয়ে হয়? ফ্লাভি ভাইরাস, 90% পারছো, ভেরি গুড। ওকে, আমরা এখন একটু ব্যাকটেরিয়াতে চলে যাই। তাহলে মোটামুটি তোমরা কি ভাইরাস নিয়ে স্যাটিসফাইড যে ভাইরাস ইনশাল্লাহ পারবো এখন আমরা? একটু হ্যান্ড রেজ করো, তাহলে আমি বুঝতে পারবো যে ভার্সিটি গুলা বা ইভেন মেডিকেলের জন্য তোমরা মোটামুটি ভাইরাস নিয়ে এখন কি খুব বেশি ভয় কাজ করতেছে কিনা? না, এক্সেলেন্ট, বেশিরভাগই হাত উঁচু করছো। ফ্লাভি ভাইরাস আপু, ডেঙ্গু হচ্ছে ফ্লাভি ভাইরাস। তাহলে আমি এখন একটু ব্যাকটেরিয়াতে চলে গেলাম। আচ্ছা, এখানেও কিছু কোশ্চেন আছে, আমি বলে দিই। দেখো, জিকা ভাইরাস কোন মশকের কামড়ে হয়? এডিস মশক, কোন মশক কিন্তু কামড়ায় না। এডিস মশক, এটার অ্যান্সার হবে এডিস মশকই। কারণ অ্যানোফিলিস মশকের কামড়ে তো ম্যালেরিয়া হয়, তাহলে এটা এডিস। টুংরো রোগ, টুংরো রোগটা ধানের হয়, বুঝছো? এটা উদ্ভিদের রোগ, টুংরো ধানকে আক্রান্ত করে। ডেঙ্গু তো পারছো তোমরা, ফ্লাভি ভাইরাস বেশিরভাগই। একটু ব্যাকটেরিয়াতে চলে যাই আমি চট করে। ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক? এইটা থাকে আমার ক্লাসের ছেলেমেয়েদের কাছে ফার্স্ট কোশ্চেন, এবং এটাই দেখা যায় ভুলভাল অ্যান্সার বলতে থাকে সবাই, যে ব্যাকটেরিয়া কি প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক। তো এটা নিয়ে একটু গল্প করি তোমাদের সাথে। আমি যখন উদ্ভাসে একদম শুরুর দিকে ক্লাস নেই, মানে প্রায় 10-12 বছর, তো শুরুর দিকে এরকম একটা ক্লাসরুমের ঘটনা। উদ্ভাসে তখন ছেলে মেয়ে সব একসাথে ক্লাস হতো আর কি। তো প্রায় 70-80 জন ছেলে মেয়ে ক্লাস করতেছে একটা ক্লাসে। বেঞ্চে 4টা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করছে পুরাটা ক্লাস। তো আমি আগেই ওদেরকে টার্গেট করে রাখছি, ওদেরকে আমি একটু জিজ্ঞেস করবো ওরা কি কি শিখলো ক্লাসে। তো একদম লাস্টের দিকে দাঁড় করাইছি, 4টা কি দাঁড় করায় বলছি, এই বলো তো কি পড়াইতেছি। তো বেঞ্চের একদম কর্নারে যে দাঁড়ানো, সে বলতেছে এদিক ওদিক তাকায়, বোর্ডে দেখে একটা ফুল আঁকানো। বলে ভাইয়া ফুল পড়াইতেছেন, জবা ফুল আঁকানো ছিল বোর্ডে। আচ্ছা ঠিক আছে, ফুল পড়াচ্ছি, বলো তো ভাইয়া ফুল কয় প্রকার? ও বলে ভাইয়া ফুল 2 প্রকার, একলিঙ্গ ফুল আর উভলিঙ্গ ফুল। আসলেই ঠিক বলছে, ফুল কিন্তু আসলেই 2 প্রকার। এরপরে বলছি ভাইয়া তাহলে তুমি কিছু উদাহরণ বলো তো আমাদেরকে একলিঙ্গ ফুলের আর উভলিঙ্গ ফুলের। ও একদম ড্যাম কেয়ার, বিন্দাস, পারি না ভাই, মানে ফুল 2 প্রকার পারছি, এটাতেই ছবি তুলে পেপারে দিয়ে দিতে হবে, এরকম একটা ভাবসা বল। পাশের জন, ভাইয়া তাহলে আপনি বলেন তো যে একলিঙ্গ ফুল আর উভলিঙ্গ ফুলের কিছু উদাহরণ। ও ড্যাম কেয়ার, পারি না ভাই।
তো আমি তো একটু বিরক্ত ওদের উপরে। তো তখন জিজ্ঞেস করছি, বলেন তো ভাইয়া আপনি কোন লিঙ্গ, এক লিঙ্গ না উভলিঙ্গ? তো ক্লাস ভর্তি ছেলে মেয়ে প্রায় 50-60টা মেয়ে আর 30টার মতো ছেলে। ও একটু বিব্রত, এতগুলা মেয়ের সামনে এরকম কোশ্চেন করলাম ওকে যে তুমি কোন লিঙ্গ। ও বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলে ভাইয়া আমি উভলিঙ্গ। তো ঘটনাস্থল হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেটের মালেক টাওয়ার। পোলাপান হাসতে হাসতে পুরা টাওয়ারই নাড়া ফেলছে, 12 তলা বিল্ডিং, 9 তলায় ক্লাস ছিল। তো আমিও একটু বুঝতেছি না যে আসলে এরকম উভলিঙ্গ কি চিন্তা করে বললো, ওর মাথায় কি ঘুরতেছে। পাশের জন, ভাইয়া তোমার পাশের বন্ধুটা তো উভলিঙ্গ, তুমি কোন লিঙ্গ জানো? তো ও ভাবতেছে, ভাইয়া হাসতেছে, পোলাপাইনও হাসতেছে, সমস্যাটা কি? ও কিছুক্ষণ পরে বলে, ভাইয়া আমার মনে হয় আমি এক লিঙ্গ। ও শিওর না আসলে ও কোন লিঙ্গ। এরপরে ওই বেঞ্চে ফোর্থ যে ছেলেটা ছিল, ফর্সা একটা ছেলে, পুরো মাটির দিকে তাকায় কাঁপতেছে, মানে পোলাপাইনের হাস চোটে। আর মানে এই অবস্থা দেখে আমি কিছু বলার আগেই ও মাথা উঁচু করে একটু পরে বলে, ভাইয়া আমি জানি না আমি কোন লিঙ্গ। তো যাই হোক, বায়োলজি ক্লাসে দেখা যায় এরকম অনেক কোয়েশ্চেন করলে অনেক মজার মজার অ্যান্সার পাওয়া যায়, যদিও অনেকের জন্য একটু বিব্রতকর হয়, কিন্তু বাকিরা খুব মজা পায়। যাই হোক, এটাতে কারো মন খারাপ করার কিছু নাই। তোমার জন্য দুনিয়ার কেউ যদি একটু মজা পায়, তোমার কারণে যদি কারোর মুখে একটু হাসি ফুটে, এটাই তো মজা, এটাই তো শান্তি, তাই না? আচ্ছা, ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক, এটার অ্যান্সার মনে রাখবা, আমরা হচ্ছে ইউক্যারিওটিক, বুঝছো? মনে রাখবা তোমরা, আমরা সবাই ইয়ো জেনারেশন, আমরা ইয়ো করি, ইউক্যারিওটিক। ঠিক আছে? আমরা জুম অ্যাপে ক্লাস করি, আমরা অনলাইনেই সব করি, আমরা হচ্ছে ইয়ো জেনারেশন, আমরা ইউক্যারিওটিক। তাহলে ভাইয়া প্রোক্যারিওটিক কারা? প্রোক্যারিওটিক হচ্ছে ব্যাকটেরিয়া, বুঝছো? প্রোক্যারিওটিক হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে ভাইয়া আর কি কেউ আছে প্রোক্যারিওটিক? হ্যাঁ আছে, একটা উদ্ভিদ আছে যেটা শৈবাল, কিন্তু বিজ্ঞানীরা জোর করে ও যেহেতু প্রোক্যারিওটিক ওর নামের শেষেও ব্যাকটেরিয়া লাগাই দিচ্ছে, নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। তাইলে মনে রাখবা, দুনিয়ায় যত উদ্ভিদ আছে, যত প্রাণী আছে, যত উদ্ভিদ যত প্রাণী, তোমাদের ওই যে প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, ওই যে প্লাজমোডিয়াম, সবাই ইউক্যারিওটিক, সবাই ইয়ো করে। এভরি সিঙ্গেল থিং, জীব, উদ্ভিদ, প্রাণী সবাই ইউক্যারিওটিক। খালি দুইটা জিনিস হচ্ছে প্রোক্যারিওটিক, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, একটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। এটা জানি ভুল না হয়, ঠিক আছে? যে প্রোক্যারিওটিক দুইটা জিনিস। আজকের ক্লাসের কনসেপশন এটা। আমি যখন ক্লাসে যে জিজ্ঞেস করি ছেলে মেয়েদেরকে, বলো তো অ্যামিবা কি, 99% বলে অ্যামিবা প্রোক্যারিওটিক। যখন বলি ইস্ট কি, 99%, 100% বলে প্রোক্যারিওটিক। না, অ্যামিবা, ইস্ট এরা ইউক্যারিওটিক, কিন্তু এরা এককোষী, তাই ওখানে অ্যামাইটোসিস হয়। আই হোপ যে তোমাদের প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক ডিফারেন্সটা যাবে। দেখো, ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক, মানে প্রাক কেন্দ্রিক, আদিকোষী। কোষ প্রাচীরের প্রধান উপাদান, মেডিকেলে আসছে, ভীষণ ইম্পর্টেন্ট, পেপটিডোগ্লাইকেন, একটা প্রোটিন যেটার নাম হচ্ছে মিউকোপ্রোটিন। এছাড়াও মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড এটাও থাকতে পারে। যদি ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত, অপশনে এগুলাও আছে, এগুলাও আছে, আমরা অবশ্যই পেপটিডোগ্লাইকেন দিব বা মিউকোপ্রোটিন দিব। ঠিক আছে? আর যদি দুইটাই থাকে, পেপটিডোগ্লাইকেন বা মিউকোপ্রোটিন, আমরা অবশ্যই পেপটিডোগ্লাইকেন দিব। একই জিনিস। ব্যাকটেরিয়া ফাজ ভাইরাসের প্রতি খুবই সংবেদনশীল, বুঝতে পারছো যে ফাজ ভাইরাস গুলা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে খুব দ্রুত। কতগুলা আছে বাধ্যতামূলক ভাবে অবায়বীয়, মানে এরা অক্সিজেন থাকলে বাঁচতে পারে না। অবায়বীয় মানে বাতাসের অক্সিজেন এরা সহ্য করতে পারে না। যেমন এটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম, এই যে যেটা, এটা একটু মনে রেখো কষ্ট করে। ক্লোস্ট্রিডিয়ামটা, এটার পুরো নাম হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম টিটানি। তোমরা অনেকেই হয়তো টিটানাসের ইনজেকশন দিছো, কোথাও কেটে গেলে পুরানো ছুরি, কাঁচি, দাও, কাঁচ, এগুলাতে কাটলে ডক্টরের কাছে গেলেই আগে তো টিটানাসের ইনজেকশন দেয়, কারণ এগুলার মধ্যে এই ক্লোস্ট্রিডিয়াম গুলা থাকে, ক্লোস্ট্রিডিয়াম টিটানিটা থাকে। খুব ডেঞ্জারাস একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে? অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, কিন্তু অনেক বছর স্পোর ফর্ম করে এইসব পুরানো জিনিসের মধ্যে থাকে, মানুষের রক্তে ঢুকে তারপর আবার বংশ বিস্তার শুরু করে, টিটানাস রোগ সৃষ্টি করে। আচ্ছা, এরপরে আসো অ্যাজোব্যাকটেরিয়া। কিছু আছে অক্সিজেন ছাড়া বাঁচতেই পারবে না, এটার এক্সাম্পলটা ইম্পর্টেন্ট না, ক্লোস্ট্রিডিয়ামটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্রোমোজোম নাই ব্যাকটেরিয়াতে, এই জন্য মায়োসিস হয় না। প্রোক্যারিওটিক তো, এদের অ্যামাইটোসিস হয়, শুধু অ্যামাইটোসিস হয়। ব্যাকটেরিয়ার গঠন তোমাদের আবুল হাসান স্যারের বইয়ের ছবি। সবচেয়ে বাইরে থাকে ক্যাপসুল। ক্যাপসুলটার আর একটা নাম আছে, শুধু শুধু নামটা একটু আমরা জানবো, স্লাইম স্তর। ক্যাপসুলের ঠিক নিচে আছে কোষ প্রাচীর। আমি যখন ক্লাসে ছেলে মেয়েদেরকে দাঁড় করায় বলি, এই বলো তো তোমার কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত, বেশিরভাগই বলে সেলুলোজ, একটু গুতাইলে বলে পেকটিন, একটু চোখ রাঙাইলে বলে কাইটিন। তারপরে যখন একদম ধরে মাইল লাগাই, বলে ভাইয়া আমার তো কোষ প্রাচীরই নাই, কোষ প্রাচীর তো উদ্ভিদের থাকে। কোষ প্রাচীর শুধু উদ্ভিদেরই থাকে, আর এই ব্যাকটেরিয়ারও থাকে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা কি দিয়ে নির্মিত? পেপটাইড ও গ্লাইকেন, এটা কিন্তু লাগবে। কোষ প্রাচীরের ঠিক নিচে আসছে কোষ ঝিল্লি,
যেটা তোমরা কোষ ক্লাসে পরের ক্লাস বায়ো 2 ক্লাসে পড়ানো হবে, ফ্লুইড মোজাইক মডেল পড়ছো তোমরা অনেকেই। আর এটা যেহেতু প্রোক্যারিওটিক, কোষ অঙ্গাণু হিসেবে শুধুমাত্র একটা অঙ্গাণুই থাকবে, রাইবোজোম। আর কোষ ঝিল্লিটা ভেতরের দিকে এরকম একটু ভাঁজ তৈরি করে অনেক সময়, যেটাকে বলে মেসোজোম, যেটা ব্যাকটেরিয়া শ্বসনে ভূমিকা পালন করে, শ্বসনে। এরপরে ক্রোমোজোম তো বললাম যে ক্রোমোজোম থাকে, আর ভলিউটিন হচ্ছে ওদের সঞ্চিত খাদ্য, এক ধরনের চর্বি, লিপিড। আর ওদের ক্রোমোজোমের বাইরে একটা বৃত্তাকার ডিএনএ থাকে, আমাদের ডিএনএ তো এরকম দ্বিসূত্র, ওদের এই যে ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ কে বলা হয় প্লাজমিড। আর ব্যাকটেরিয়ার কোষঝিল্লি থেকে যে চুলের মতো, লম্বা চুলের মতো ঘন কালো কেশ, হারিয়ে যায় মন, এটা হচ্ছে ফ্লাজেলা। আর যেগুলো একটু চুলের মতো এগুলাকে বলে পিলি। চুলের মতো যেটা, এটা দিয়ে হচ্ছে লেগে থাকে, কোনো কিছুর সাথে আটকে থাকে। আর ফ্লাজেলা দিয়ে এরা চলাচল করে। তাহলে একটা সুতার মতো, একটা হচ্ছে তোমার চুলের মতো, যেটা লম্বা চুলের মতো, এটা হচ্ছে তোমার ফ্লাজেলা, এটা দিয়ে চলাচল করে আর কি। এটা সহজ, তোমরা রিটার্নের জন্য পড়ে রেখো। আচ্ছা, গঠন আমরা বলছি, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটাইড ও গ্লাইকেন, বা মিউকোপ্রোটিন বা মিউকোপেপটাইড বা মিউরিন, এটা মিউরিন হবে, মিউরিন। আচ্ছা, মাইকোপ্লাজমা একটা ব্যাকটেরিয়া যেটাতে কোনো কোষ প্রাচীরটা নাই, এটা একটু মাথায় রেখো যে কোন ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর থাকে না। ক্যাপসুলের নাম বলছি স্লাইমোস্টোর, ফ্লাজেলা প্রোটিনের নাম ফ্লাজিলিন, পারবা, 3টা অংশ থাকে, পড়ছো এগুলা রিটার্নের জন্য, খুব সহজ। পিলিন, পিলিন দিয়ে আমি একটা তথ্য এখানে একটু লিখে দিচ্ছি, এটা একটু পড়ো, যে পিলিটা যৌন জননে সহায়তা করে, ব্যাকটেরিয়াকে যৌন জননে সহায়তা করে। মেসোজোম কোষ বিভাজনও করে, আবার আমি এখানে লিখে দিলাম শ্বসনেও করে। প্লাজমিড বৃত্তাকার ডিএনএ গঠন হিসেবে, এই যে রিকম্বিনেন্ট ডিএনএ চ্যাপ্টারে পড়বা, যে এটা বাহক হিসেবে ইউজ হয় প্লাজমিডটা। ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগটা একটু দেখো, গোলাকার ব্যাকটেরিয়াকে বলা হয় কক্কাস। যদি একটা কক্কাস থাকে তাহলে মাইক্রোকক্কাস, যদি দুইটা গোলাকার ব্যাকটেরিয়া একসাথে থাকে তাহলে ডিপ্লোকক্কাস, 4টা থাকলে টেট্রাকক্কাস, এক সারি সূত্রাকার চেইনের মতো করে থাকলে স্ট্রেপ্টোকক্কাস, আর গুচ্ছ আকারে থাকলে স্ট্যাফাইলোকক্কাস। আর এখানে আবার গুচ্ছ আকারে থাকলে সার্সিনাও হয়। তো এই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে, যদি দেখো নির্দিষ্ট সংখ্যক ব্যাকটেরিয়া গুচ্ছ আকারে থাকে তখন বলবো সার্সিনা, আর র্যান্ডম কোনো ঠিক নাই অনির্দিষ্ট সংখ্যক গুচ্ছ আকারে থাকলে তখন আমরা বলবো স্ট্যাফাইলোকক্কাস। এখানে কমা আকৃতিটা ইম্পর্টেন্ট, কমার মতো যদি হয় দেখতে যে মাইক্রোস্কোপে, তখন এটাকে আমরা বলবো ভিব্রিও, যেটার উদাহরণ হচ্ছে ভিব্রিও কলেরা। বাকিগুলা শুধু নাম একটু দেখে রাখতে পারো। তোমাদের জন্য ইম্পর্টেন্ট, গোলাকার ব্যাকটেরিয়াকে কি বলে কক্কাস, আর দণ্ডাকার ব্যাকটেরিয়াকে কি বলে ব্যাসিলাস। তোমাদের জন্য এই দুইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে অনেক এক্সাম্পল আছে, মেডিকেলেই পড়তে নিষেধ করি, মানে খুব বেশি পড়ে মনে রাখা যায় না, পড়ার দরকারও নাই। আর পড়লে দেখো নামে মিল আছে, মাইক্রোকক্কাস ডিনাইটিফিকেন্স, নামের শুরুটা মিল আছে, খালি পরেরটা আলাদা, ডিপ্লোকক্কাস নিউমোনি। পড়তে পারলে ভালো, নাহলে আমি এখানে দাগা রাখতেছি, ডাউনলোড করে নিয়ে দেখো যে ভাইয়া কোনগুলো দাগাইলো। স্টাফাইলোকক্কাসটা ইম্পর্টেন্ট, স্টাফাইলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, এই দুটো ইম্পর্টেন্ট। ব্যাসিলাসের মধ্যে ইকোলাইটা তোমরা জানো, এটা ইম্পর্টেন্ট, ইকোলাই দণ্ডাকার ব্যাকটেরিয়া। আর ভিব্রিওটা খুব ইম্পর্টেন্ট, কলেরা, ভিব্রিও কলেরা। বাকিগুলার দরকার নেই, বাকিগুলো আসলে যদি পড়তে পারো ভালো, না পারলেও চলবে, মনে থাকে না এগুলো পড়ে। আচ্ছা, ব্যাকটেরিয়াতে ফ্লাজেলা আছে কি নাই এটার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে 6 ভাগে ভাগ করা হয়েছে। দেখো, যদি কোনো ব্যাকটেরিয়াতে ফ্লাজেলা না থাকে, অ্যাবসেন্ট থাকে, তাহলে এটাকে আমরা বলবো অ্যাট্রাইকাস, অ্যাবসেন্ট থেকে আসছে অ্যাট্রাইকাস। যদি একটা ফ্লাজেলা থাকে তখন এটাকে বলবো মোনোট্রাইকাস। যদি দুই পাশে একটা করে ফ্লাজেলা থাকে তখন এটাকে আমরা বলবো অ্যামফিট্রাইকাস। তোমরা যখন পরিবেশ রসায়ন ক্লাস করবা, ওখানে যে লুইস অ্যাসিড, লুইস ক্ষারক বোঝানোর সময় আমরা বলি যে পানি হচ্ছে উভধর্মী যৌগ, কারণ ও ইলেকট্রন দিতেও পারে আবার নিতেও পারে। পানি একটা অ্যামফোটেরিক যৌগ, অ্যামফো মানে দুই পাশেই, উভয় পাশেই। তাহলে দেখো দুই পাশেই একটা করে আছে অ্যামফিট্রাইকাস। সেফালো, আজকে বলছিলাম, যারা একটু মনোযোগ দিয়ে কষ্ট করে আমার ক্লাসটা শুনছো প্রথম থেকেই, ওই যে জিকা ভাইরাস দিয়ে মাইক্রোসেফালি হয়, বলছিলাম যে মা প্রেগনেন্ট থাকলে এটা দিয়ে আক্রমণ হলে জিকা ভাইরাসের বাচ্চার ব্রেনটা ছোট হয়। সেফালো মানে বলছিলাম মাথা, ব্রেন, বডির যে কোনো এক পাশে থাকে। তাহলে দেখো যে কোনো এক পাশে অনেকগুলো ফ্লাজেলা থাকলে এটাকে বলা হয় সেফালোট্রাইকাস। আর ছেলেরা লোফার পরো, জুতা, লোফার, লোফারটা এক পায়ে পরে কেউ বিয়ের দাওয়াত খেতে যাও না। তাহলে দুই পাশেই যদি একগুচ্ছ করে ফ্লাজেলা থাকে তখন এটাকে আমরা বলি লোফোট্রাইকাস। ঠিক আছে, দুই পায়ে লোফার পরি, মনে রাখবে দুই পাশেই একগুচ্ছ করে থাকবে। আর চার পাশ দিয়ে ইকোলার মতো যদি এরকম ফ্লাজেলা বের হয় তখন পেরিট্রাইকাস, পেরি মানে চারপাশ, বুঝছো? ওকে, এই এক্সাম্পল গুলোর মধ্যেও আমি একটু দাগাই দেই, এই অ্যাট্রাইকাসটা ইম্পর্টেন্ট। কর্নেনেব্যাকটেরিয়াম, ডিপথেরিয়া,
মোনোট্রাইকাস দেখো কলেরা, ভিব্রিও কলেরা দেখতে এরকম, তার মানে বুঝতেছো এটার একটাই ফ্লাজেলা থাকে, তাহলে এটা মোনোট্রাইকাস, এটা পারবা তোমরা পরীক্ষায়। বাকিগুলার মধ্যে শুধু পেরিট্রাইকাস গুলা পুরো, স্পেশালি যে সালমোনেলা টাইফি, এটা পেরিট্রাইকাস। নেক্সট টপিক, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ। ছেলেমেয়েদের খুব বার্নিং কোশ্চেন থাকে, ভাইয়া এটা আমি বুঝি না, আমার একটু বুঝান গ্রাম কি জিনিস। শুনো, গ্রাম হচ্ছে একজন ভদ্রলোকের নাম, হয়তো ওর আব্বার নাম ছিল কিলোগ্রাম, ওর পোলার নাম হয়তো মিলিগ্রাম, যাই হোক ওদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কল্পনা করি। গ্রাম একজন হ্যান্ডসাম বিজ্ঞানী ছিলেন, যিনি করলেন কি ব্যাকটেরিয়াকে দেখার পদ্ধতি বের করলেন। প্রথমে উনি ব্যাকটেরিয়াকে এই যে ক্রিস্টাল ভায়োলেট দিয়ে রং করলেন, ক্রিস্টাল ভায়োলেট দিয়ে রং করলে সবগুলা এরকম বেগুনি বা পার্পেল রঙের মতো দেখালো, বেগুনি রং। এরপরে উনি আয়োডিন দিয়ে ধুইলেন, আয়োডিন এবং অ্যালকোহল। কোনো কিছু অ্যালকোহল দিলে কিন্তু রং চলে যায়। আপুরা যারা আসো নেল পালিশ রিমুভার থাকে বাসায়, নেল পালিশ রিমুভার দেখবা যে কৌটার মুখ খুলে রাখবা, দেখবা সব উড়া হয়ে গেছে, অ্যালকোহল তো উদ্দায়ী পদার্থ। এখন তোমরা আবার এইসব জানতে চাও না, ভাই আপনি কেমনে জানলেন নেল পালিশ রিমুভারের কৌটার মুখ খুলে রাখলে উড়া যায় আর কি? বয়স তো কম হয় নাই রে। আচ্ছা, আয়োডিন বা অ্যালকোহল দিয়ে যখন ধোয়া হবে ক্রিস্টাল ভায়োলেটকে, ধোয়ার পরে আরেকটা রং দিয়ে রং করা হবে, যেটা নাম হচ্ছে স্যাফরানিন, এটার রং হচ্ছে লাল। তাহলে স্যাফরানিন দিয়ে রং দেখো, এক প্রথমে ভায়োলেট কালার করলাম বেগুনি, তারপরে আয়োডিন দিয়ে ধুইলা, অ্যালকোহল দিয়ে ধুইলা, তারপরে আবার স্যাফরানিন দিলা। এত কিছু করার পরেও ওই বেগুনি রয়ে গেছে। যারা বেগুনি থেকে যাবে তারা হচ্ছে গ্রাম পজিটিভ, মানে এরা গুটিবাজি করবে না, প্রথমে যে ছিল শুরুতেও যে শেষেও তাই, যতই বিসিএস ক্যাডার আসুক অন্যের হাত ধরে চলে যাবে না, গ্রাম পজিটিভ ওকেই ধরে রাখবে। কিন্তু গ্রাম নেগেটিভ হচ্ছে গুটিবাজ, ঠিক আছে, ও ক্যাডার বিসিএস পাইলেই ছেড়ে চলে যাবে। প্রথমে ক্রিস্টাল ভায়োলেটের পরে যখনই স্যাফরানিন দিবে, ও আর বেগুনি থাকবে না, ওর রং হয়ে যাবে হচ্ছে লাল, ওকে মাইক্রোস্কোপে লাল দেখাবে। এখন কোয়েশ্চেন হলো, ভাইয়া কেন গ্রাম নেগেটিভ গুটিবাজি করলো? গ্রাম নেগেটিভ গুটিবাজি করে কারণ ওর কোষ প্রাচীর ক্যাপসুলটা অনেক পাতলা, আর গ্রাম পজিটিভ যেটা, ওইটার ক্যাপসুলটা অনেক পুরু। তাইলে ওটার মধ্যে একবার যদি রং ঢুকে, হৃদয় অনেক বড়, একবার কাউকে জায়গা দিলে আর বের করবে না। ক্যাপসুল অনেক পুরু তো, রং একবার ঢুকলে যতই আয়োডিন অ্যালকোহল মারো না কেন, ওইটা আর বেরোবে না। আর এর যেহেতু ক্যাপসুল অনেক পাতলা, এর মনটা ছোট, ঠিক আছে, পাইলেই ভালো কাউরে ছেড়ে চলে যাবে ব্রেকআপ করে। এই জন্য রং একটা নেওয়ার পরে আবার আরেকটা দিলেই ওটা ছেড়ে চলে যাবে। আই হোপ যে একটু মজা করে হইলেও তোমরা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ জিনিসটা বুঝতে পারছো আর কি। আচ্ছা, এটা আমরা বলতেছিলাম যে অক্সিজেনের অনুপস্থিতি সহ্য করতে পারে না, ঠিক আছে, মুক্ত অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে, এখানে ঠিক আছে, ওখানে বোধহয় ভুল আছে, এটা অ্যানারোবিক, অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে, বুঝছো, এটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম, অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে। আর অ্যারোবিকের উদাহরণটা তো ইম্পর্টেন্ট না? ব্যাকটেরিয়ার জনন, জনন নিয়ে ক্লাসে সবসময় আমি একটু মজা করি, ঠিক আছে। প্রথমে জিজ্ঞেস করি, বলো তো জনন কয় প্রকার? বেশিরভাগই বলে 2 প্রকার, ভাইয়া, যৌন জনন আর অযৌন জনন। কেউ কেউ বলে 3 প্রকার, অঙ্গজ জননও আছে ভাইয়া, এরাও ঠিক বলে। কারণ অঙ্গজ জনন এক ধরনের বিশেষ ধরনের অযৌন জনন, তার মানে জনন প্রধানত হচ্ছে 2 প্রকার, যৌন আর অযৌন। আর জনন কয় প্রকার বললে 3 প্রকার, অঙ্গজ জনন, অযৌন জনন আর যৌন জনন। তারপরে আমি আবার ক্লাসে কোয়েশ্চেন করি, বলো তো ভাইয়ারা বাপুরা, তোমাদের কি জনন হয়? বেশিরভাগই যৌন জনন বলে, মাঝে মধ্যে 2-1টা পিস পেয়ে যাই যে বলে অঙ্গজ জনন। আল্লাহ জানে এরা কি হিসাব করে বলে, ভাবে বোধহয় অঙ্গ দিয়েই হয় সব, ভাবি বোধহয় অঙ্গজ জনন। অঙ্গজ জনন হচ্ছে দেহের কোন অংশ আলাদা হয়ে গেলে হয়, আল্লাহ না করুক দেহের অংশ এসব আলাদা হয়ে গেলে কি একটা বিভৎস অবস্থা হইতো, চিন্তা করো তো। আপুরা যারা চুল আশ্রাইতে যাও, চুল আশ্রাইতে গেলেই খালি চুল পড়ে, আর মনের দুঃখে কষ্টে, চুল পড়ার দুঃখ জীবনের সবচেয়ে বড় দুঃখগুলোর মধ্যে একটা। তো চিন্তা করো তো, এই চুল যদি প্রত্যেকটা একবারে এক একটা বাচ্চা হয়ে যেত, তাহলে একবার চুল আশ্রানোর পরে দেখা যেত একবারে 100 বাচ্চা চুল আশ্রানোর পরেই আম্মু আম্মু বলে ডাকা শুরু করে দিছে, ঠিক আছে। তো আল্লাহর অশেষ মেহেরবানি যে আমাদের এরকম অঙ্গজ জনন টনন হয় না। অঙ্গজ জনন হইলেই বাচ্চা লাগবে, বাচ্চাই নাও বাচ্চা, গায়ের একটা লোম বা চুল ছিঁড়ে দিয়ে দিলাম, তোমার সাথে রিলেশনে যাইতে পারলাম না, তুমি বানায় নিও, বাচ্চা বানায় নিও, হয়ে যাবে এটা থেকেই। আচ্ছা, অঙ্গজ জনন গেল হচ্ছে এটা। অযৌন জননের বেসিক হচ্ছে, অযৌন জননটা হয় স্পোর দিয়ে। আল্লাহর অশেষ মেহেরবানি যে আমাদের স্পোরও তৈরি হয় না। যদি আমাদের স্পোর হইতো, ধরো হাঁচি কাশি থুতু ইউরিন মূত্র বিসর্জন সুসু করলে স্পোর বের হয়, তাহলে ছেলেরা অসময় যাইতো সুসু করতে, একবারে সুসু করে 1 কোটি স্পোর নির্গমন করে 1 কোটি বাচ্চার বাপ হয়ে বের হইতো সাথে, বুঝছো না? থুতু ফেলতো, হাতচু দিত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতেই দেখতো যে আব্বু আব্বু বলে ডাকা শুরু করছে আশেপাশে 1 কোটি বাচ্চা কাচ্চা। তো যাই হোক, আল্লাহর মেহেরবানি আমাদের স্পোরের মাধ্যমেও জনন হয় না, আমাদের শুধুমাত্র যৌন জনন গ্যামেট দিয়ে হয়। ব্যাকটেরিয়ার প্রধানত অঙ্গজ জননই হয় এবং সেটা দ্বিভাজন, এটা প্রধান। মুকুলোদ্গম হতে পারে,
কিছু স্পোরের নাম আছে, নামগুলা পড়ে রাখলেই হবে। অযৌন জননের গনিডিয়া আর এন্ডোস্পোর। আর যৌন জননের 3টা উপায় আছে, শুধু নাম। কোশ্চেন আসবে ব্যাকটেরিয়ার যৌন জননের পদ্ধতি 9 কোনটি? কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন। নালী পথে যেটা হয় সেটা হচ্ছে কনজুগেশন। কোশ্চেন আসবে এভাবে যে নালী পথে ব্যাকটেরিয়ার কোন জনন হয়? কনজুগেশন। কনজুগেশনটা সাধারণ, একটু মাথায় রেখো, একটু কোশ্চেন গুলো শোনো। ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি বললে অ্যান্সার হবে দ্বিভাজন। আর যদি আসে ব্যাকটেরিয়ার সাধারণ যৌন জনন পদ্ধতি কোনটা? যৌন জনন সবচেয়ে বেশি হয় হচ্ছে কনজুগেশন পদ্ধতিতে। ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন লাগবে না তোমাদের, খালি মনে রেখো এরা হচ্ছে ব্যাকটেরিয়ার যৌন জননের একটা পদ্ধতি। পোল কোশ্চেন আমরা আসবো। পোল কোশ্চেন হচ্ছে 4-5। ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্বে যে ডিপিটি, এটার ফুল ফর্ম খুব আসে। ডিপথেরিয়া, পিতে হচ্ছে পার্টুসিস মানে হুপিং কাশি, বাচ্চাদের হুপ হুপ শব্দ হয়। আর পরের টিতে হচ্ছে টিটানাস। এই এসএসসি তো লাগবে কিন্তু। পোলাপাইন ডিপিটিতে বানায় ডায়রিয়া, পোলিও, টাইফয়েড, যার যা মনে আছে আর কি। এইসব ভংচং বানাইলে হবে না। কৃষি ক্ষেত্রে দেখো একটা পতঙ্গনাশক ব্যাকটেরিয়া আছে। আমরা বাজারে বড়ই কিনতে যাই, আপেল বড়ই, মরার আগে দেখা যাবে নাতিপুতির জন্য কিনতে যাবো কাঁঠাল বড়ই, তরমুজ বড়ই। এই যে বড় হইতেছে, ছেলেরা যারা বাজারে যাও, একটা বেগুনেই 1 কেজি হয়ে যায়, বা বড় জোর 2টা লাগে। এত বড় হইতেছে কেন? সব হচ্ছে যে বিটি বেগুন। ব্যাসিলাস থ্রুনজেন্সিস, এটা একটা ব্যাকটেরিয়া, আমরা বায়োটেকনোলজি চ্যাপ্টারে পড়বো। এই ব্যাকটেরিয়ার জিনটা ঢুকায় দেওয়া হয়েছে বেগুন, বড়ই এগুলোর মধ্যে। তাহলে পোকামাকড় না খেয়ে মরে যাবে, কিন্তু এই বেগুনের কাছে আসবে না, বুঝছো? ইকোলাই মানুষের পেটের মধ্যে কি কি ভিটামিন তৈরি করে? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ভিটামিন বি কমপ্লেক্স, অ্যাসিড, বায়োটিন আর হচ্ছে কে, এগুলা তৈরি করে। ভিটামিন বি এর যা আছে সব কে। আচ্ছা, এরপরে বায়োগ্যাস, এগুলা একটু পড়ো। আর বইয়ে দাগানো তোমার এইগুলা ওষুধগুলা ভালো করে পড়ো। আর রোগগুলা, ব্যাকটেরিয়া দিয়ে কি কি রোগ হয়, ভাইরাসের গুলা খুব ভালো করে পড়বা। আর যে রোগগুলা নামের সাথে মিল নাই, যেমন যক্ষা, খুব ইম্পর্টেন্ট। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, খুব ভালো করে পড়বা যক্ষাটা। টাইফয়েড না পড়লেও পারবা, সালমোনেলা টাইফি। আমাশয়, এই যে আম যায় কাঁঠাল যায়, আমাশয় ইংরেজি ডিসেন্ট্রি, এটাও জানো তোমরা। ধনুষ্টঙ্কর টিটানাস, এটা নামের সাথে মিল নাই, ভালো করে পড়বা। ডিপথেরিয়া, অ্যানথ্রাক্স, গনোরিয়া সব পারবা। সিফিলিসটা খুব ভালো করে পড়বা। ট্রিপোনেমা প্যালিডাম, নামের সাথে মিল নাই, এটা আবার আমরা মানব জীবনের ধারাবাহিকতায় যৌনবাহিত রোগের মধ্যে পড়বো। সিফিলিস, গনোরিয়া, এগুলা ওই জননাঙ্গের রোগ, ইউজুয়ালি আজে বাজে কাজ করলেই হয় আর কি। ক্লাইমাইডিয়া, ট্রাইকোমেটিস, এই যে গমের কিন্তু হয় টুন্ডু রোগ, বুঝছো? উদ্ভিদের রোগগুলো একটু কম ইম্পর্টেন্ট, প্রাণীর গুলাই ভালো করে পড়বা আর কি। কলেরা, খুব এখন করোনায় আর কত মানুষ মারা গেল, একসময় তার চেয়ে হাজার হাজার গুণ মানুষ কলেরায় মারা গেছে। এটা ব্যাকটেরিয়া আচ্ছা দিয়ে হয়। ভাই একটা, হ্যাঁ ভাই হ্যাঁ ইন্টারাপ্ট করতেছি। হ্যাঁ, হ্যাঁ, ওদের একটা কোশ্চেন ছিল হচ্ছে ট্রান্সফরমেশন আর ট্রান্সডাকশন, এটা বারবার করতেছে, তো এইটা যদি একটু বলে দেন ওদেরকে। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন। শোনো, ট্রান্সফরমেশন হচ্ছে পরিবেশ থেকে, পরিবেশ কথাটা থাকবে, পরিবেশ থেকে ধরো একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, বাইরে থেকে যদি আরেকটা ব্যাকটেরিয়া পরিবেশ থেকে এসে ওর ডিএনএ কে এর ডিএনএ এর মধ্যে ঢুকায় দেয়, এটা হচ্ছে তোমার ট্রান্সফরমেশন। আর ট্রান্সডাকশন হচ্ছে, ধরো এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা টিটুফাস ভাইরাস। এই টিটুফাস ভাইরাস প্রথমে একটা ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করে, ওই যে আমরা পড়ছিলাম না লাইসোজেনিক চক্র, ওর ডিএনএটা নিয়ে নিল। নিয়ে এই টিটোফাস ভাইরাসটা পরবর্তীতে যদি আবার একটা ব্যাকটেরিয়ার দেহে যায়, তাহলে দেখো প্রথমে টিটোফাস ভাইরাসটা এই ব্যাকটেরিয়াটার ডিএনএর কিছু পার্ট নিল লাইসোজেনিক চক্রে, তারপর আবার এখানে এসে এরটাও নিল। তাহলে কিন্তু আলটিমেটলি ঠিকই দুইটা ব্যাকটেরিয়ার ডিএনএর আদান প্রদান হলো। তাহলে এখানে মোদ্দা কথা এমসিকিউ এর জন্য, যদি ব্যাকটেরিওফাজ দ্বারা ব্যাকটেরিয়া গুলার ডিএনএর আদান প্রদান ঘটে, তখন এটাকে আমরা বলবো ট্রান্সডাকশন। আর যদি পরিবেশ থেকে, বাইরে থেকে অন্য একটা ব্যাকটেরিয়া এসে আর একটা ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ দিয়ে বা নিয়ে চলে যায়, তখন এটাকে আমরা বলবো ট্রান্সফরমেশন। আই হোপ আমি খুব সহজ করে বলছি, তোমরা মেইন জিনিসটা বুঝতে পারছো। পরিবেশ থেকে একটা ব্যাকটেরিয়া যদি আরেকটা ব্যাকটেরিয়াকে ডিএনএ দিয়ে দেয় বা নিয়ে দেয়, ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়া যদি হয় ট্রান্সফরমেশন। আর ব্যাকটেরিওফাজ দ্বারা যদি ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়া হয়, মাঝখানে ব্যাকটেরিওফাজ টিটুফাস ভাইরাস থাকে, তখন সেটা হচ্ছে ট্রান্সডাকশন। এটা বোঝার কথা এখন তোমাদের। আচ্ছা, কলেরা আবিষ্কার করছে কে, এটা জানবা? রবার্ট কচ। কলেরা মনোটাইকাস পড়ছি, এটাতে ওই যে চাল ধোয়া পানির মতো পাতলা পায়খানা হয়। মিনার স্বপ্ন ছিল না যে তোমার 3টা ইচ্ছা পূরণ করে দিব, সবার জন্য পাকা পায়খানা। এখানে পাতলা পায়খানা হইতেই থাকবে, স্যালাইন না খাইলে অবস্থা খারাপ, বেশি খারাপ হইলে হসপিটালে নিতে হবে, বুঝছো? বাসায় বসে চিকিৎসা করানো যাবে না। ওকে,
ভাইরাস ব্যাকটেরিয়ার পার্থক্য খুব ইম্পর্টেন্ট, পড়লেই পারবা। একটা অকোষীয় কোষ আছে, ভীষণ সহজ, এগুলা তোমরা আজকের ক্লাসের পরে আশা করতেছি সবই পারবা। আমরা মোটামুটি ব্যাকটেরিয়াও কতখানি কি পড়বা সব বলে ফেলছি। একটু হ্যান্ড রেজ করো দেখি ব্যাকটেরিয়া মোটামুটি বুঝতে পারছো কিনা, কিভাবে কি পড়তে হবে, কতখানি কি জরুরি, মেইনলি অর্থনৈতিক গুরুত্বগুলো। ওকে, বেশিরভাগ ছেলেমেয়েরাই হ্যান্ড রেজ করছো, সো আমি ধরে নিচ্ছি তোমরা বুঝতে পারছো ব্যাকটেরিয়াও। এখন আমি একটু আবার চ্যাপ্টারটা বলে দিই, চ্যাপ্টারের মেইন জিনিস কি। এই চ্যাপ্টারের সবার আগে তোমাদের ক্লাস শেষের পরে যখন পড়তে বসবা, কাজ হচ্ছে নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এইটা পড়া। এইটা পড়ার পরে তারপরে তুমি অন্য টপিক পড়বা, কারণ এখান থেকে 10 জায়গায় 8 জায়গায় কোশ্চেন পাবা। এটা কোনটা ভাইরাস ঘটিত রোগ, কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এরপরে পড়বা কোনটা ডিএনএ ভাইরাস, কোনটা আরএনএ ভাইরাস, কোনটা আকৃতিগত প্রকারভেদ, কোনটা দণ্ডাকার, কোনটা গোলাকার, কোনটা ডিম্বাকার। এরপরে ম্যালেরিয়ার মোটামুটি সব পড়া ফেলছি, ম্যালেরিয়ার যা আছে সব পড়া ফেলবা, সহজ জিনিস একদম। এরপরে অর্থনৈতিক গুরুত্বগুলো একটু ভালো করে দেখবা। মোটামুটি দেখবা চ্যাপ্টারে অনেক তথ্য আছে, কিন্তু মেইন জিনিসগুলো তুমি যদি মাথায় রাখতে পারো, ইনশাল্লাহ সব জায়গায় ভর্তি পরীক্ষার কোশ্চেন কমন করবে। তোমাদের এখনো 1 মিনিট সময় আছে, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা এখন চ্যাট বক্সে লিখলে আমি দেখতে পারবো। এতক্ষণ আমি শেয়ার করছি তো স্ক্রিন, আমি দেখতে পাই নাই তোমরা চ্যাট বক্সে কি লিখছো বা কিছু জানতে চাইছো কিনা। 2 ঘন্টার ক্লাস মনোযোগ রাখতে পারতেছো না, হ্যাঁ এটা একটু হয় ভাইয়া। সামনাসামনি থাকলে দেখা যেত আর অনেক গল্প হতো, অনেক মজা করে পড়া যেত, তখন আরেকটু মনোযোগ থাকতো। এখন যেহেতু তোমাদের সামনে সবসময় আমিও থাকতে পারি না বা আমিও তোমাদেরকে দেখতে পাই না, সামনাসামনি থাকলে হয়তো আমি তোমাদের মুখের দিকে তাকাইলেই বুঝতে পারতাম না তোমরা বুঝতে পারতেছি কিনা। ও আমার বাড়ি কোথায়, আমার বাসা এখন ঢাকা থেকে ক্লাস নিচ্ছি, আর আমার দেশের বাড়ি হচ্ছে খুলনায়। খুলনায় কেউ আছে নাকি? থাকলে হাত উঁচু করো, খুলনার যদি কেউ থেকে থাকো। অনেক ছেলে মেয়ে আছে খুলনায়, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, আমার পরিচয় আর কি, আমার পরিচয় যারা শুরুতে ছিল না, আমার নাম হচ্ছে শাওন, পুরো নাম মেহেদী হাসান শাওন, সবাই শাওন নামেই চিনে। আহ, শাওন ভাই বললেই হয় অভ্যাসটা আর কি। আর গ্রাজুয়েশন করছি ঢাকা মেডিকেল কলেজ থেকে, ডিএমসি থেকে এমবিবিএস করছি। এখন আরো পড়ালেখা চলতেছে, ডাক্তারদের পড়ালেখা তো কখনো শেষ হয় না, ডাক্তারদের পড়ালেখা চলতেই থাকে চলতেই থাকে আর কি। ঠিক আছে, আমি মোটামুটি চ্যাপ্টারটা কিভাবে হলো বুঝতে পারছো তোমরা। ইঞ্জিনিয়ারিং ক্লাস আমি প্রায় 4-5 বছর পরে নিলাম, বুঝছো। মানে উন্মেষ হওয়ার পর থেকে আমি এত অকুপাইড থাকি, বিজি থাকি, মানে আমি মেডিকেলের ক্লাস ছাড়া ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং এর ক্লাস নেওয়ার সুযোগই হয় না। আজকে অনেক বছর পর আমি আজকে ইঞ্জিনিয়ারিং এর বায়োলজি ক্লাস নিলাম, বিকজ অফ অনলাইন ক্লাস, কারণ সুযোগ আছে নেওয়ার, বাসায় বসে নেওয়া যায় আর কি। খুব ভালো লাগছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, বেশি বেশি করে হাত ধো। আর যেদিনের পড়া সেদিনই পড়ে ফেলবা, বুঝছো। পড়া বাসি করে রাখলে দেখবা আরো ফ্রাস্ট্রেশন বাড়বে, পড়তে ইচ্ছা করবে না। আর বায়োলজি খুব মজার সাবজেক্ট, জিওলজি তো ভীষণ মজার, ইভেন বোটানিও মজার। আমরা আসলে না বুঝে পড়তে পড়তে দেখা যায় জিনিসগুলোকে সব কমপ্লেক্স বানায় ফেলি। জিনিসগুলো একদমই কমপ্লেক্স না, জিনিসগুলো অনেক মজার। ঠিক আছে, সবার জন্য অনেক শুভকামনা। ভাইয়া পোল কোশ্চেন ছিল দুটো। হ্যাঁ হ্যাঁ, পোল কোশ্চেন, হ্যাঁ এটা পোল কোশ্চেন, হ্যাঁ পোল কোশ্চেন। নিচের কোন ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়াই বাঁচে? একটু আগেই এটা নিয়ে কথা হচ্ছিল, একটা খুব বাজে ব্যাকটেরিয়া। ভাইয়া আপনাকে মোটিভেশনাল স্পিচ দিতে বলছে সবাই, আপনি একটু মোটিভেট করে মোটিভেশনাল দেন। স্পিচ আমি দিতে চাই না, কারণ মোটিভেশনাল স্পিচ ছেলেমেয়েরা খায় না, এগুলা বললে ওরা আরো বিরক্ত হয়। ঠিক আছে, মোটিভেশনাল স্পিচ যদি আবার কখনো পরে দেখা হয় আমি বলবো ইনশাল্লাহ, যদি আবার কোনো ক্লাসে দেখা হয় তোমাদের সাথে। নিচের কোন ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়াই বাঁচে? অ্যান্সার করো সবাই, ইনশাল্লাহ পারবা। এক্সেলেন্ট, 48% ঠিক অ্যান্সার দিছো। ক্লোস্ট্রিডিয়াম, ওই যে বলছিলাম না টিটানি, ক্লোস্ট্রিডিয়াম টিটানি তোমার ধনুষ্টঙ্কর হয়, অনেক বছর ধরে থাকতে পারে মাটির মধ্যে স্পোর তৈরি করে। আচ্ছা, মোটিভেশনাল স্পিচ আমি 2-3টা কথা বলবো যাতে কাজে লাগে তোমাদের। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর মূলত কি দিয়ে গঠিত? আমি চাই এই ক্যান্সারটা তোমরা 100% ছেলেমেয়েরা পারো, ঠিক আছে। 100% অ্যান্সার চাই, অ্যাটলিস্ট 80%। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর মূলত কি দিয়ে গঠিত? অ্যাটলিস্ট 80% ছেলেমেয়েদের সঠিক অ্যান্সার চাই, পারবা ইনশাল্লাহ।
মাহমুদ ক্লাস চাই, ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ দেখা হবে আবার। যাদের ক্লাস ভালো লাগছে থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্রিসিয়েশন। আমি একটু দেরি করে ফেলছি, 3 মিনিট লেট হয়ে গেছে, এটার জন্য দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ডিউ টাইমের মধ্যেই শেষ করে পড়া ফেলা উচিত ছিল। এটা 64% ঠিক অ্যান্সার দিছো। অনেকেই বোধহয় মুরামিক অ্যাসিড দিয়ে ফেলছো ভুল করে, বুঝছো? এটা পেপটাইড ও গ্লাইকেনেরই আমাদের অ্যাডমিশন টেস্টে ভালো করার উপায়গুলি। অ্যাডমিশন টেস্টের জন্য আসলে মেধাবী ছেলে মেয়েদের চেয়ে অনেক বেশি দরকার হচ্ছে পড়ুয়া ছেলে। এখানে যে যত বেশি পরিশ্রম করবা সে ভালো করবে। অনেক ক্লাস পাবা, অনেক টিচার আসবেন, অনেকে অনেক কথা বলবে, আমি তো এমনি চান্স পেয়ে গেছি, আমি তো পড়ি নাই। এগুলা সব ভাওতাবাজ, ভণ্ড। দুনিয়ায় কেউ কখনো ভর্তি পরীক্ষা করতে পারে না। এখানে ভালো করার জন্য একটাই উপায়, ইউ হ্যাভ টু বি স্টুডিয়াস, তোমাকে পড়ালেখা করতে হবে। আর যেহেতু তোমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, আমরা সবাই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, 2020-এর এইচএসসি পরীক্ষার্থী আরো বেশি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ওরা জানে না ওদের এইচএসসি পরীক্ষা কবে হবে, জানে না অ্যাডমিশন কবে হবে। নিজেদেরকে মানসিকভাবে এভাবে প্রস্তুত করো যে 1 সপ্তাহ পরেও যদি এইচএসসি পরীক্ষা হয় যাতে আমি অ্যাপিয়ার করতে পারি। এবং একটু দুঃখজনক হলেও সত্যি, হয়তো এইচএসসি পরীক্ষার পরে যতটা সময় প্রত্যেক বছর ছেলেমেয়েরা পায় অ্যাডমিশনের আগে, তোমরা হয়তো পাবা না। সো তোমাদেরকে এখনই নিজেদেরকে মানসিকভাবে ওভাবেই প্রস্তুত করে ফেলা। প্রতিটা দিন, আমার আর 1 সপ্তাহ আছে এইচএসসি পরীক্ষার, আমার আর 1 মাস টেস্টে, এভাবে নিজেকে যদি প্রিপেয়ার করো দেখবা ইনশাল্লাহ অনেক ভালো করবা। আর সময়টা খারাপ, আমি জীবনে যেহেতু অনেক দেখছি, আমি বললাম না 12-13 বছর ধরে আছি, এখনো সময়টা খুব ভালো। ভর্তি পরীক্ষার পরে যখন খুব কাছের বন্ধুরাও ভালো জায়গায় চলে যায়, নিজের গতি হয় না, তখন এরা আর বন্ধু থাকে না, নিজেরই ওদের সাথে যোগাযোগ রাখতে ইচ্ছা করে না। সময়টা খুব খারাপ, তোমাদের বয়স অনেক অল্প। আমি একদমই চাই না তোমরা এরকম খারাপ অভিজ্ঞতার ভেতর দিয়ে যাও। মানে জীবনের যত কষ্ট যা করার এখনই করো, অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত করো। আমি নিজেও জিজ্ঞেস করতে পারি নাই, কিন্তু পরে যখন অ্যাডমিশন টেস্টের সময় ক্লাস করা শুরু করছি, তখন এমনও হয়েছে যে সারাদিন রাত 18 ঘন্টাও পড়ছি। এবং এটাই হয়, সবাই ভালো যারা করে এরা পড়ে, কেউ কেউ অ্যাডমিট করে, কেউ কেউ অ্যাডমিট করে না। সো প্রথম কথা, পড়ালেখা করতে হবে। আর এখানে আরেকটা খুব জানা জরুরি, বায়োলজির বেলায় তোমরা মেইন বই পড়বা, মেইন বইয়ে মোটা কালির লাইন, শুধু মেইন বই না। আমি বলি তোমাদের তো আসলে হয় কি ইঞ্জিনিয়ারিং ক্লাসে ফিজিক্স কেমিস্ট্রিরও আসলে ওইভাবে থিওরি পড়ানো হয় না, শুধু ম্যাথ করায়। আমি ওভারঅল তোমাদেরকে সবকিছুর জন্যই বলতেছি, সেটা হোক ফিজিক্স, হোক কেমিস্ট্রি, হোক বোটানি, হোক জিওলজি। আমাদের কাজ হবে মোটা কালির লাইন সব পড়া। তারপর হচ্ছে যত পার্থক্য আছে, যত উদাহরণ আছে, যত বৈশিষ্ট্য আছে, যত কাজ আছে, আমি আবার একটু রিপিট করতেছি, মোটা কালির লাইন, পার্থক্য, বৈশিষ্ট্য, উদাহরণ, কাজ, যত চার্ট। পুরো চার্ট পড়তে না পারলে চার্টের প্রথমটা লাস্টেরটা, এই জিনিসগুলাও যদি তুমি ভালো মতো নিজের আয়ত্তে আনতে পারো, ইনশাআল্লাহ 70-80% কোশ্চেন কমন করবে। ফেসবুক চালানো কি ঠিক কিনা? না, ঠিক না, একদমই ঠিক না। আমি খুব জেলাস, মানে আমার মনে হয় যে এখনো যদি আমি আমার ইন্টারমিডিয়েট লাইফে ফিরে যেতে পারতাম, যে সময়টাতে আমি যখন কোচিং করছি ফেসবুক ছিল না। কারণ এখন আমি পড়তে বসলেই আমার একটু পর মনে হয় যে একটু দেখি তো কোনো নোটিফিকেশন আসলো কিনা। তোমাদের জন্য এখন ভার্চুয়াল লাক্সারি এমন লেভেলে চলে গেছে, মানে ফোন না ধরে, ফেসবুক না চালায় টানা 10 ঘন্টা পড়ালেখা করা ট্রিমেন্ডাস হার্ড ওয়ার্ক, রোজা রাখার মতো একটা ব্যাপার আর কি। তো তারপরেও যদি কেউ পারো সংবরণ করতে, কারণ এগুলো কোথাও যাবে না। ভার্চুয়াল লাইফের এই যে লাক্সারি সোশ্যাল মিডিয়া, এটা দিন দিন আরো বাড়বে। পরবর্তী 10 বছর পরে সব ক্লাসে অনলাইনে হবে, সামনাসামনি কোনো ক্লাসই থাকবে না। নিজেকে কন্ট্রোল করে যদি পারো করতে, সবই ভালো, সবকিছুই ভালো। একদিনে বেশি মোটিভেশন নিলে হজম হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। ভাইয়া যে আছেন আমি ওকে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলি, ভাইয়া আমি একটা পোল লঞ্চ করতেছি, তোমরা ওটা একটু অ্যানসার করতে ভাইয়া। ওকে, অ্যানসার করো। ওকে, ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, তোমরা যারা এখনো পরীক্ষা দাওনি, ক্লাস শেষে পরীক্ষাটাতে দিও, আর নেক্সট ক্লাসের জন্য প্রস্তুতি রাখো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।